back to back horror stories. কথায় আছে, ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু। কিন্তু তার চেয়েও অভাগা সে যার বউ হারিয়ে যায়। আর নবগ্রামের গণেশ পালের সঙ্গে সেটাই হলো। পাড়ার বৌদি কাকিমারা আড়ালে হাসাহাসি শুরু করে দিল। মরণ দশা ছাড়ো তো, অমন নেনি মুখবিংশের কি আর বউ ঘরে থাকে? বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা পিঠ চাপড়ে সান্ত্বনা দিল। দুঃখবাস না ভাই, দুদিন যাক, নিজেই পস্তাবে, তখন তোর কাছেই ফিরে আসবে। এছাড়াও চেনা অজানা লোকজন পথে তাকে দেখতে পেলেই সাইকেল থামিয়ে কিংবা চায়ের ভাঁড় ফেলে দিয়ে দৌড়ে আসতে শুরু করলো। কারো মুখে আফসোস, কারো কথায় দুশ্চিন্তা, কেউ বা সাংবাদিকের কায়দায় জানতে চাইল বউ হারালে কেমন লাগে। গণেশ পাল প্রথম উত্তর দিত এদেরকে, পরে দেখল যত ভালোভাবে উত্তর দিচ্ছে লোকের কৌতূহল তত বেড়ে যাচ্ছে। তাই দুদিন বাদেই উত্তর দেওয়া থামিয়ে দিল। কেউ কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। দুটো চোখে ফুটে উঠত জন্মের বিষাদ, যেন এক্ষুনি ভালো মন্দ কিছু একটা করে ফেলবে বউয়ের শোকে। তাই লোকে গণেশ পালকে খুব একটা ঘাঁটাত না আর। বউ হারানোর পর পুলিশের কাছে গেছিল গণেশ পাল। বউয়ের একখানা ছবি জমা দিয়ে এসেছিল। পুলিশ ছবির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেছিল, এমন সুন্দরী বউ হারিয়ে গেলে আফসোস হওয়ার স্বাভাবিক, ঠিকই আছে। কটমট করে গণেশ খানিকক্ষণ চেয়েছিল পুলিশের দিকে, কিন্তু অতটুকুই, তার বেশি গণেশ পাল আর কিছু করতে পারে না, পারেনি কখনো। এমনিতে তার জীবনে সমস্যা প্রায় কিছুই ছিল না, শুধু সুন্দরী বউখানার স্বভাব চরিত্র কোনোদিনই গণেশের সুবিধের মনে হয়নি। গণেশ নিজেকে আয়নায় বারবার দেখত। মাথায় অল্প অল্প টাক পড়তে শুরু করেছে, ভুঁড়িখানাও বেঢপ, গায়ের রং শ্যামলা। সরকারি চাকরিটা না থাকলে অমন বউ তার স্বপ্নেও আসত না, ঘরে তো দূরের কথা। যাকে যার যেমন কপাল। দিন সাতেকের মাথায় পুলিশের তরফ থেকে ফোন এলো। গণেশ পাল বলছেন, আপনার বউকে পাওয়া গেছে। রীতিমতো চমকে উঠল গণেশ। পাওয়া গেছে? সত্যি বলছেন? পুলিশ অফিসার উল্টো দিক থেকে খেঁকিয়ে উঠল। সত্যি বলছি না তো কি আপনার সাথে মস্করা করবো বলে ফোন করেছি? আরে আপনার বউ উন্মাদের মতো বেগমপুর স্টেশনে বসেছিল, আর আমাদের মেজবাবু তার ভগ্নিপতিকে ট্রেনে তুলতে গিয়ে দেখতে পায়। আপনার বউয়ের মুখখানা কি অত সহজে ভোলা যায়? যাকে আপনি জলদি চলে আসুন থানায়। বউকে পাওয়া গেছে শুনে যেন দিক বেদিক জ্ঞান হারালো গণেশ। হাওয়াই চপ্পল গলিয়ে সাইকেলে চেপে সোজা ছুটল থানার দিকে। থানায় গিয়ে দেখল সত্যিই তার বউ ফিরে এসেছে। নিজেরই যেন বিশ্বাস হলো না। যে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন তার চারদিকে ভালো করে ঘুরে ঘুরে দেখে নিল গণেশ। হুবহু এক মুখ, কপালে বাঁ দিকে ঘেঁষে ভুরুর উপরে একটা কাটা দাগ, ঠোঁটের নিচে তিল, শরীরে যৌবনের উচ্ছ্বাস। শুধু যে চোখ মুখ আগে কথা বলতো এখন যেন বড় শান্ত। অন্যদিকে গণেশ পালের চোখে মুখে খেলা করছে আতঙ্ক। পুলিশের দিকে ঘুরে তাকিয়ে গণেশ পাল বলল, এ হতে পারে না, এ আমার বউ না। আমার বউ কি করে হবে? পুলিশ টেবিলে রাখা ছবিটার দিকে একবার, মহিলার দিকে একবার তাকিয়ে গলা চড়ালেন। আপনি কি মারায় আমাদের সাথে ঠাট্টা করছেন নাকি? এই বলে গেলেন বউ হারিয়ে গেছে, খুঁজে আনলাম, ফের বলছেন এই বউ আপনার নয়। আমার কি অন্য কোনো কাজ নেই নাকি? গণেশ পাল রীতিমতো অফিসারের দুটো পা জড়িয়ে ধরে বলল, স্যার 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 এই মহিলাকে আটকে রাখুন আর আমাদের বাড়ি চলুন। আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এ বউ নয় আমার, একটা চিটিংবাজ, নির্ঘাত চিটিংবাজ। পুলিশরা একটা গাড়ি নিয়ে গণেশ পালের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছতেই গণেশ তাদের সোজা নিয়ে গেল স্টোর রুমে। হরেক কেমিক্যালের গন্ধের প্রচেষ্টা ব্যর্থ করে
একটা তীব্র গন্ধ এসে নাকে ঠেকল প্রত্যেকের। একটা বস্তা খুলে গণেশ পাল বার করল তার বউয়ের প্রাণহীন দেহ। পুরো শরীরটা 4-5টা টুকরোতে কাটা হয়েছে, এক একটা বস্তায় এক একটা টুকরো। হতভাগ্যের মতো তাকিয়ে আমতা আমতা করে বলল গণেশ পাল, মানে স্যার, স্বভাব ভালো ছিল না স্যার। আমি বাড়ি না থাকলে আমি শুনেছি অনেকেই আসতো, আমায় বলেছে লোকজন, আবার তা নিয়ে বললেই মেজাজ দেখাতো। স্যার মানে আপনি বলুন, রোজ কি মাথা ঠিক থাকে? সেদিন দিলাম মাথাটা দেওয়ালে ঠুকে, একটা পেরেক উঠেছিল স্যার। মরে যাবে, সত্যি বলছি মরে যাবে বুঝতে পারিনি। পুলিশের অবস্থা ততক্ষণে বেগতিক। লাশ পাওয়া গেছে, খুনি পাওয়া গেছে, আইন মতো জেল ফাঁসি হবার কথা, কিন্তু যে মেয়েটাকে এখন থানায় আটকে রাখা হয়েছে তার কি হবে? গণেশ পালের বউ যদি মরে গিয়ে থাকে তাহলে সেই মহিলাকে? থানায় ফিরে এসে পুলিশবাবু এক হাবিলদারকে হুকুম দিল গণেশ পালকে জেলে ভরতে আর ওই মহিলাকে নিয়ে আসতে। খানিকক্ষণ পর ফিরে এসে হাবিলদার মাথা নিচু করে জানালো, স্যার ওই ভদ্রমহিলা এই বেঞ্চেই বসেছিলেন, কিন্তু এখন আর নেই। মাঝে মধ্যেই মনে হয় সেবার যদি আমরা সুজনকে না আটকাতাম তাহলে অন্তত পক্ষে এত কষ্ট ওকে সহ্য করতে হতো না। বেশি দিনের কথা নয়, ওই বছর 1.5 হবে। সুজন, প্রশান্ত, অর্ঘ্য আর আমি প্রতিবারের মতো সেবারেও বসেছিলাম গোয়ার প্ল্যান নিয়ে। আমার সদ্য চাকরি, তাই ছুটির সমস্যা। প্রশান্তর পয়সা কড়ির চাপ। অর্ঘ্যর প্রেমিকা ওকে কোনো শর্তেই একা একা গোয়া ছাড়বে না। তাই প্রতিবারের মতো সেবারও এই প্ল্যান বাতিল হয়ে ঠিক হলো উইকেন্ডটাকে কাজে লাগিয়ে অন্য কোথাও একটা ঘুরে আসব। কোথাও বলতে একটা উত্তরবঙ্গের নিরিবিলি গ্রাম। মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। গ্রামের নামটা ইচ্ছে করেই বলছি না, তবে আর 4-5টা বিখ্যাত হয়ে উঠতে না পারা পাহাড়ি গ্রামের মতোই শান্ত, নিরুপদ্রব। সেখানে তখনও অবাঞ্ছিত মানুষের ভিড় ধেয়ে এসে প্রকৃতির শেষকৃত্য শুরু করেনি। সবুজ পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম, পেছনে সার বেঁধে পাইন গাছের জঙ্গল। ইচ্ছে মতো মেঘ নেমে আসছে, দখল করে নিচ্ছে পথ ঘাট সবকিছু। আবার মাঝে মধ্যে মিঠে রোদ এসে হুমড়ি খেয়ে পড়ছে হোমস্টের উঠোনে। খুব পাকাপোক্ত কোনো সীমানা নেই। হোমস্টের চারপাশে বাঁশের পলকা বেড়া। সামনের দিকটায় আবার খাদ নেমে গেছে, তাই সামান্য বেড়াটুকুও আর নেই। এই বেড়া না থাকার ব্যাপারটা যে কতখানি বিপজ্জনক হতে পারে সন্ধেবেলা টের পেলাম। পেটে 2 পাত্র হুইস্কি পড়া মাত্রই সুজন জ্যোৎস্না দেখে বাড়াবাড়ি ধরনের কাব্য শুরু করল, আর তখনই হোঁচট খেয়ে খাদে পড়ছিল। কোনো রকমে টাল সামলায়। তবে তখনই যদিও খাদে পড়ে যেত তাহলেও বোধহয় আমাদের অতটা খারাপ লাগতো না যতটা এখন লাগে। যাকে সকালের একটা কথা বলা হয়নি। সেদিন হোমস্টে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিল। একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খাবার টেবিলে। ওখানেই আমরা প্রথমবারের জন্য রুমিকে দেখি। রুমি আমাদের ভাত বেড়ে দিল। আমরা তো ওর দিকে চোখ ঠেলছি। হোমস্টের মালিক পেমাংজি পরিচয় করিয়ে দিলেন। রুমি কাছে পিঠেই থাকে, ভোরবেলা চলে আসে আর রাত করে ফেরে। আমরা মাঝে মধ্যেই থালা থেকে আচমকা মুখ তুলে রুমিকে একবার দেখে নিচ্ছিলাম। মুখ দেখে বয়স আন্দাজ করা কঠিন, তবে ওই আমাদের মতোই 23 কি 24। কম হলেও আশ্চর্য হতাম না, বেশি হলেও কি বা এসে যায়। অমন হাসি মুখ, তাকিয়ে থাকলেই কেমন মন ভালো হয়ে যায়।
এসব মাথার মধ্যে যখন ঘুরছিল তখনই হতচ্ছাড়া পেমাংজি আমাদের মনটা ভেঙে দিলেন। রুমি বিবাহিত, ওর বর ড্যানি ট্যুরিস্ট গাড়ি চালায়। তারপর একটা বাচ্চাকে দেখিয়ে বললেন রুমির মেয়ে। যা বাবা, ওখানে নাকি ছেলে মেয়ে সবারই অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমরা হাল ছেড়ে দিলাম। অবশ্য আমরা সবাই বললে ভুল হবে, সুজন হাল ছাড়ল না। দুপুরের ভাত তখনও হজম হয়নি, ব্যাটা ঘর থেকে বেরিয়ে শটান চলে গেল রান্নাঘরের দিকে। রুমির কাছে চায়ের আবদার। আমরা বাকি তিনজন উঁকি মেরে দেখলাম চা শুধু একটা অজুহাত, ছেলে রীতিমতো আড্ডা বসিয়েছে। যাকে আমরা কেউই ঘাঁটালাম না। তারপর সন্ধেবেলা যখন বসলাম, যথারীতি রুমির প্রসঙ্গ উঠল। অর্ঘ্য প্রশান্ত এ নিয়ে সুজনকে খ্যাপাতে শুরু করল। আমিও ওদের সঙ্গে যোগ দিলাম। কিন্তু দেখি ওমা, অবাক কাণ্ড! রুমির প্রসঙ্গে সুজন যেমন অন্যমনস্ক তেমনি হালকা সিরিয়াস। তামাশার প্রতিবাদ করছিল না বটে, কিন্তু যোগও দিচ্ছিল না। আমি একটু গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, ভালো রকম চাপ খেয়ে গেছিস মনে হচ্ছে? উদাস কণ্ঠে সুজন বলল, তুই রুমির মুখটা দেখেছিস? কেমন হাসি মাখা সবসময়, কিন্তু ওর চোখ দুটো যেন ছলছল করছে। কেন বলতো ভাই? মনে হলো সুজনকে এখানেই থামানো দরকার। বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি পুরোটাই, কিন্তু বড় ট্যুরিস্ট গাড়ির ড্রাইভার, প্রচুর লোকাল খাপ, বুঝতে পারছিস তো? রুমির ছলছলে চোখের দিকে তাকালে দেখবি তোর চোখ দুটোই হয়তো উপড়ে নিল। কি দরকার ভাই, কাটা না। তারপর অবশ্য সুজন আর কিছু বলেনি এ ব্যাপারে। পরদিন সকালে আকাশ পরিষ্কার, স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমরা যে যার মতো ছবি তুলছিলাম, কিন্তু সুজন সেখানে ছিল না। ডাইনিং টেবিলে বসে চিনি ছাড়া লিকার চা ঢালছিল আর খাচ্ছিল। সেই সঙ্গে রুমির সঙ্গে হাত নেড়ে নেড়ে সে কি গল্পের বাহার। প্রশান্ত আর অর্ঘ্যকে ব্যাপারটা দেখিয়ে বললাম, কি বুঝছিস, থামানো দরকার তো নাকি? ওরা যেন পাত্তাই দিল না। খানিকক্ষণ এদিক ওদিক তাকালো, বোধহয় মজাই পাচ্ছিল। তারপর আবার কাঞ্চনজঙ্ঘায় চোখ ফেরালো। সেদিন পূর্ণিমা। পাহাড়ের ঢাল বেয়ে যখন চাঁদ উঠল, দখল করে নিল সে তল্লাট। আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম আর মাঝে মধ্যে চুমুক দিচ্ছিলাম হুইস্কির গ্লাসে। সুজন উঠে গিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল আর বলছিল, এমন এমন জ্যোৎস্না আমি কোনোদিন দেখিনি। আমি আবার ভেবে দেখলাম, রুমি থেকে ব্যাপারটা চাঁদে যখন শিফট হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই বলা যায়। অন্ততপক্ষে চাঁদের দিকে তাকানোর জন্য উত্তম মধ্যম ধোলাই খাওয়ার আশঙ্কা নেই। রাতে ডিনার সেরে যখন শুতে যাব, সুজন বলল, কাল তো ফিরে যাওয়া, আজ একটু জেগে থাকি। আমার না এক্ষুনি ঘুমোতে ইচ্ছা করছে না। এমনিতে সুজন যথেষ্ট বুঝদার ছেলে, কোনো হঠকারিতা করবে না জানতাম, তাই ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমরা ঘরে চলে এলাম। ডরমিটরি গোছের ঘর। আমরা আমাদের মতো শুয়ে পড়লাম। হঠাৎ আচমকা মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। ঘড়ি দেখলাম 1:37। এও দেখলাম সুজন এখনো ঘরে আসেনি। কোনো মতে হাতড়ে হাতড়ে চশমাটা চোখে দিয়েই বেরিয়ে এলাম। এ কি, আশেপাশে কোথাও সুজন তো নেই। প্রশান্ত আর অর্ঘ্যকে ঘুম থেকে তুললাম। তিনজনেই খুঁজে দেখলাম নেই। বাধ্য হয়ে পেমাংজির ঘুম ভাঙালাম। আমরা তিনজন আর পেমাংজি মিলে খুঁজতে বেরোলাম। চিন্তায় নেশা ঘুম সব উড়ে গেছিল আমাদের। একটাই বাঁচোয়া, এই হোমস্টেটা গ্রামের শেষ প্রান্তে। হেঁটে যদি ঘুরতে বেরোয়, একদিকেই রাস্তা। সেই রাস্তা ধরেই খুঁজতে শুরু করলাম। পেমাংজির হাতে জোরালো টর্চ। পেমাংজির সামনে, আমরাও পাল্লা দিয়ে দ্রুত পায়ে এগোচ্ছিলাম। বড় অস্থির লাগছিল। স্বস্তি পেলাম যখন পেমাংজি থেমে গেল
আর টর্চের আলোয় দেখলাম সুজনকে। তবে ও এমন খ্যাপার মতো এক নাগাড়ে হাঁটছে কেন? আমরা রীতিমতো দৌড়তে শুরু করলাম। কাছাকাছি গিয়ে, সুজন, এই সুজন, সুজন, আরে কি রে বলে অনেকবার ডাকলাম, যেন শুনতেই পেল না। আরো দৌড়ে যখন ওর হাতটা টেনে ধরলাম, তখন যেন ও কোনো অন্য এক জগৎ থেকে ফিরে এলো। কিন্তু আমাদের দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠল। হাত ছাড়িয়ে নেবার নাছোড়বান্দা চেষ্টা, কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। এক নাগাড়ে বলে যাচ্ছে, ছাড় 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 ছাড়, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ভাই ভাই ভাই, আমার ছেড়ে দে। আমি আর তুমি পালিয়ে যাবো, অনেক দূরে পালিয়ে যাবো, কলকাতায় চলে যাবো, আমায় ছাড়। আমি সেই পরিস্থিতিতেও না হেসে পারলাম না। এই নর্থ বেঙ্গল থেকে হেঁটে হেঁটে তুই তো রুমির সঙ্গে কলকাতা যাবি? উইস্কি যখন সহ্য হয় না, খাস কেন ভাই? চ রুমে চ, রাতটুকু শান্তিতে থাকতে দে সবাইকে। কালই তো ফেরা, তারপর নমস্কার। কোনো রকমে ধরে বেঁধে ওকে ফিরিয়ে আনা হলো, কিন্তু ছেলের ভাবগতিক তখনও বদলায়নি। প্রথমে তো রেগে মেগে প্রচণ্ড চিৎকার করল, তারপর দেওয়ালে দুবার ঘুষি মারল। অর্ঘ্য মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছিল বলতো? পুরোটা বল, প্রথম থেকে। এই প্রশ্নটা শুনে সুজন কিছুটা শান্ত হল। তারপর যা বলল তা গাঁজাখড়ি ভূতের গল্পকেও হার মানাবে। সুজন বলতে শুরু করল, ভাই, আমার তো নেশা চড়ছে অল্প অল্প করে। একভাবে আকাশের দিকে তাকিয়ে আছি, একটু ঘুমও এসে গেছিল। হঠাৎ দেখলাম রুমি এসে ডাকছে আমায়, সুজন, একবার শোনো, এদিকে একবার আসবে? আমি সেই মুহূর্তে আর কিছু ভাবিনি রে। ওর হাত ধরে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। কেন এলি তোরা? বল বল, কেন এলি? রুমি হারিয়ে গেল, আর কখনো দেখতে পাবো না ওকে। সুজন ছেলে মানুষের মতো হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। ওকে বোঝালাম, সান্ত্বনা দিলাম, বললাম, ভাই ভাই ভাই, তুই ঘুমিয়ে পড়, কাল তোর ঘুম ভাঙার আগেই দেখবি রুমি এসে যাবে, তারপর গাড়ি করে পালাস দুজনে। হেঁটে হেঁটে কি পালানো যায়? উফ, কি পাগলের কাণ্ড। নির্ঘাত এসব নিয়ে অনর্গল ভেবে যাচ্ছিল। আমরাও উড়ে যাওয়া ঘুমটাকে ফের চোখে এনে বসাবার চেষ্টা করলাম। পরদিন কারোরই তখনও ঘুম ভাঙেনি। আমি প্রথম উঠে দেখলাম মাথা ঝিমঝিম করছে। চায়ের তলব করতে গিয়ে দেখি পিমাংজি রান্নাঘরে। রুমি তখনও আসেনি। মাঝে মধ্যেই এরকম ডুব মারে শুনলাম। হালকাভাবেই নিয়েছিলাম ব্যাপারটা, কিন্তু আমাদের ড্রাইভার যখন আমাদের নিতে এলো, ওর কাছেই খবর পেলাম ড্যানির বাড়ির সামনে পুলিশ ভিড়ভাট্টা। ড্যানি নাকি কাল রাতে মদ খেয়ে এসে বউকে মারতে মারতে মেরেই ফেলেছে। শুনেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। প্রশান্ত আর অর্ঘ্যর সাথে কথা বলে স্থির করলাম কিছুতেই এ খবর সুজনকে জানানো যাবে না। পিমাংজি পর্যন্ত মিথ্যে করে বললেন রুমির অসুস্থতার কথা। সুজন সবই শুনে গেল, কোনো উত্তর দিল না। আমাদের সাথে যে বন্ধুটা এসেছিল আর এই ফেরার সময় যাকে দেখছি, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। চিনতে পারছিলাম না, তবু মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। দুদিনের মন খারাপ কেটে যাবে ক্রমশ। কিন্তু কাটল না। আস্তে আস্তে সুজন ক্রমশ চুপচাপ হয়ে গেল। কারোর সঙ্গে কথা বলে না, কারোর কথার কোনো উত্তর দেয় না, বাড়ি থেকে বেরোয় পর্যন্ত না। আমরা গেছিলাম ওর বাড়ি।
পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ওপর। তোদের জন্য রুমি হারিয়ে গেল। কেন কেন আটকালি আমায়? কি ভেবেছিস আমি জানি না? রুমি আমায় বলেছিল ওর কথা। সালা তোদের জন্য বাঁচাতে পারলাম না। তোদের জন্য মেরেই ফেলবো, তোদের মেরেই ফেলবো। আটকাইনি ওকে। এলো পাথারি চড় থাপ্পড় চালাচ্ছিল আমাদের দিকে। তাকিয়েছিলাম ওর অস্থির উন্মাদ চোখ জোড়ার দিকে। টের পাচ্ছিলাম আমারও চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। তারপর তো কতবার ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু ওর সামনে দাঁড়াবার আর সাহস হয়নি। এখনো মাঝে মধ্যে আমার ঘুমের মধ্যে জেগে ওঠে ওই রাতটা। আমার মাথা তছনছ করে দেয়। মাঝে মধ্যেই মনে হয় সেবার যদি আমরা সুজনকে না আটকাতাম, তাহলে অন্তত পক্ষে এত কষ্ট ওকে সহ্য করতে হতো না। সুজয়ের মাথায় এমন বুদ্ধি আসার কথাই নয়। খুব সম্ভবত ওর কোনো শুভাকাঙ্ক্ষী ওকে বলেছিল, কোনো ব্যবসাতেই যখন লাভের লাভ কিছু হলো না, লটারির একটা দোকান খুলতে পারিস তো। সুজয় সাধারণত এই ধরনের পরামর্শের অপেক্ষাতেই থাকে। তাই শোনা মাত্র এদিক ওদিক থেকে ব্যবস্থা করে একটা লটারির দোকান খুলে ফেলল বাস স্ট্যান্ডের বাইরে। নিজের ভাগ্যের ওপর ওর ভরসা নেই, যেহেতু লোকের ভাগ্য নেই ব্যবসা ফাঁদা ভালো। সবকিছু চমৎকারই চলছিল। লোকজন আসছিল, দেদার টিকিট কিনছিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। লটারির টিকিট যারা বিক্রি করে তাদের মূল আমদানি মোটেই টিকিট বেচে হয় না। বরং যদি বিক্রি হওয়া টিকিট থেকে লোকে ভালো অঙ্কের টাকা জেতে, তাহলে একটা পার্সেন্টেজ পাওয়া যায়। আর এই জায়গায় সুজয় কিছুতেই সুবিধে করে উঠতে পারল না। ওর দোকান থেকে যারা টিকিট কিনল, তাদের মধ্যে কারোর ভাগ্যেই কানাকড়ি জুটল না। ভাগ্যের এমন বিড়ম্বনায় সুজয়ের একেবারে নাজেহাল অবস্থা। তাই শেষমেশ ভাগ্য মেরামতের জন্য পরিচিত শিবনাথ শাস্ত্রীর শরণাপন্ন হল সুজয়। ভদ্রলোক সুজয়ের একরকম বন্ধুস্থানীয়, বয়সে সামান্য বড়। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়ে আচমকা গায়েব হয়ে গিয়েছিলেন এই শিবনাথ। পরে একেবারে গেরুয়া বসনে শাস্ত্রী হয়ে ফিরে এলেন। সুজয়ের সমস্যার কথা শুনেই শিবনাথ শাস্ত্রী চোখ বন্ধ করে ডান হাতের গাঁট গুনলেন। তারপর বিড়বিড় করে খানিকক্ষণ মন্ত্র আওড়ালেন। আচমকা চোখ খুলে সুজয়কে বললেন, তোর সমস্যা মিটে যাবে, ব্যবসা একেবারে ফুলে ফেঁপে উঠবে। শুধু একটা কাজ তোকে করতে হবে, পারবি কিনা ভেবে দেখ। সুজয় হাত জড়ো করে বলল, পারবো, নিশ্চয়ই পারবো। কি কাজ একবার বলো। কাজ বলতে তোকে দুটো জিনিস জোগাড় করতে হবে, কাকের পালক আর লক্ষ্মী পেঁচার পালক। বেশি না, ওই 5টা করে জোগাড় করে দোকানের টেবিলের 4 কোণে 4 জোড়া রেখে দিবি। আর ক্যাশ বাক্সের তলায় 1 জোড়া রাখবি। ব্যাস, আমি মন্ত্র পড়ে দেব, সব সমস্যা একেবারে মিটে যাবে। আর খবরদার, কি জন্য লাগবে এটা কাউকে বলবি না, এমনকি নিজের বউকেও না। সুজয় তো খুব ঘাড় নেড়ে প্রণাম করে বাড়ি ফিরে এলো। কদিন একটু খোঁজাখুঁজি করে কাকের পালক খানপাচেক পেয়েও গেল। বাজার হাট ময়লার ঠেলা, শহরের সব জায়গাতেই তো কাকের ছড়াছড়ি। আর কাক থাকলেই সে পালক তো ছড়াবেই। কিন্তু লক্ষ্মী পেঁচার পালক খুঁজতে সুজয়ের ঘাম ছুটে গেল। লক্ষ্মী পেঁচা ও জীবনে 1 কি 2 বারের বেশি তো চোখেও দেখেনি। কারোর কাছে যদি ওর প্রয়োজনের কথাও বলে, তাহলে আসল কারণটা তো বলতে পারবে না। আর আসল কারণ ব্যতীত এমন মরিয়া হয়ে লক্ষ্মী পেঁচার পালক খোঁজা আসলে হাসির
খোরাক মাত্র। তবে সুজয়ের এক্ষেত্রে ভাগ্য সহায় ছিল। খোঁজ নিয়ে জানতে পারল তেলিপাড়ার হরেন বাড়ুজ্যের হেঁসেলে টালির চালে মাঝে মধ্যেই নাকি একটা লক্ষ্মী পেঁচা আশ্রয় নেয়। একদিন তালে তালে থেকে সুজয় তাকে দেখতেও পেল, তবে হরেন বাড়ুজ্যকে ওর মতলব সম্বন্ধে কিছুই বলেনি। পকেটে লুকিয়ে গুলতি আর 2-4টে তীক্ষ্ণ ঢিল নিয়ে গিয়েছিল সুজয়। লক্ষ্মী পেঁচার দেখা পাওয়া মাত্র সপাত, অব্যর্থ নিশানা। অবশ্য গুটিয়ে থাকা লক্ষ্মী পেঁচাকে 4 হাত দূর থেকে তাক করলে একমাত্র অন্ধ ছাড়া বিফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পেঁচাটা ঝুপ করে পড়ে যাওয়ার পর হরেন বাড়ুজ্যে পাক্কা 2.5 মিনিট বাক্যি সরায়নি। তারপর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুজয় তার হাতে কড়কড়ে 500 টাকার একটা নোট গুঁজে দিল। হরেন বাড়ুজ্যেও আর গা করল না। তারপর কাকের আর লক্ষ্মী পেঁচার 5টা করে মোট 10টা পালক নিয়ে সোজা হাজির হল শিবনাথ শাস্ত্রীর কাছে। শাস্ত্রী মশাই খুশিই হলেন, একটু চোখ কুঁচকে বললেন, এর মধ্যে কাউকে আঘাত করিসনি তো? তাহলে কিন্তু বিপদ আছে। শেষ কথাটা শুনে সুজয়ের উজ্জ্বল মুখে ঝুপ করে অন্ধকার নেমে এলো। তবে ও ব্যাপারটা বুঝতে দিল না। ঘাড় নেড়ে বলল, না না, কাউকে আঘাত করিনি, কিচ্ছু করিনি আমি। শিবনাথ শাস্ত্রী 2-4টে মন্ত্র পড়ে পালকগুলো ফিরিয়ে দিলেন। সুজয়ও সেদিন পালকগুলো দোকানের জায়গা মতো রেখে দিলেন, যেখানে যেখানে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন। সমস্যা বাঁধল সেদিন রাতে বাড়ি ফেরার পথে। চেনা রাস্তা, সুজয় ওই পথেই প্রতিদিন বাড়ি ফেরে। আচমকা দেখল সমস্ত আলো যেন ক্রমশ নিস্তেজ হয়ে অন্ধকারের চক্রব্যূহ তৈরি করেছে ওর জন্য। প্রথমটায় গা করল না। খানিকক্ষণ হাঁটতে হাঁটতে দেখল খুব কাছ দিয়ে সাদা মতো কোনো একটা পাখি উড়ে গেল। কোন পাখি? লক্ষ্মী পেঁচা। খানিকটা ভয় যেন ওর মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করেছে। কয়েক পা হাঁটার পর এই একই ঘটনার পুনরাবৃত্তি হলো, কিন্তু একটা নয়, 4-5টা। স্পষ্ট বোঝা যাচ্ছে লক্ষ্মী পেঁচা। তারপর এক ঝাঁক লক্ষ্মী পেঁচার তাণ্ডব শুরু হয়ে গেল ওর চারধারে। একটা সময় চোখের সামনে সামান্য অন্ধকারও দেখতে পেল না সুজয়, শুধু শ্বেত শুভ্র পালকের অবিরাম ঝাপটানি। পিছোতে পিছোতে এবড়ো খেবড়ো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল সুজয়। পেঁচাগুলো আরো অনেকটা নিচে নেমে এসেছে। একটা পেঁচা কি ঠোক্কর দিল ওর মাথায়। হ্যাঁ, জ্বালা করতে শুরু করেছে। সুজয় মাথায় হাত দিয়ে দেখল রক্ত। এবার যেন সব লক্ষ্মী পেঁচা ওকে ঠোকরাতে শুরু করেছে। পকেট থেকে গুলতিটা বার করলো সুজয়, কিন্তু সম্ভব নয়। এক ঝাঁক পেঁচাকে একখানা গুলতিতে ঘায়েল করা মোটেই সম্ভব নয়। আস্তে আস্তে মাংসপিণ্ড বেরিয়ে আসছে, আর্তনাদে ছিন্ন হয়ে যাচ্ছে জমাট অন্ধকার। গায়ে অজস্র খোবলানো দাগ, যেন প্রাণটুকু কোথা দিয়ে বেরিয়ে যাবে বুঝে উঠতে পারছে না। চিৎকার করছে সুজয়, কিন্তু শেষমেশ শান্ত হলো সুজয়। নিথর রক্তাক্ত দেহ পড়ে থাকলো রাস্তার মাঝখানে একা। পরদিন সকালে পুলিশে মানুষে 6 লাভ, একটা খুন,
তীব্র আক্রোশে গা থেকে প্রায় সমস্ত মাংস খুবলে নেওয়া হয়েছে। নিহতের বর্ণনার পাশে ছোট্ট করে একখানা তথ্য। নিহতের হাতের কাছে একটা গুলতি পাওয়া গেছে, শুধুমাত্র একটাই গুলতি। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। দিগন্ত রেখায় আবছা লেগে থাকা সেনগাজী বাজারের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। বৈশাখের শ্রান্ত মাঠের উপর আজানের ধ্বনি শীতল শামিয়ানার মতো নেমে আসছে ক্রমশ। দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত সমীর মুহূর্তকাল দাঁড়ায়। চোখের ওপর লেপ্টে থাকা রক্তাভ ঘাম মুছে মাঠের দিকে তাকায়। কানে বাজে বহু যুগের পুরনো কলতান, হাসির শব্দ, বন্ধুদের খুনসুটি মাখা ঝগড়া। হায় কৈশোর দিন, তোমরা আজ কোথায়? কোথায় সেসব বন্ধু বান্ধব? সমীরের ক্ষতবিক্ষত মধ্যবয়সী বুক হাহাকার করে ওঠে। এতক্ষণ যে কয়েকটা মাছি ওর আশেপাশে ভনভন করছিল, কোনো এক অজানা কারণে তারা উড়ে চলে যায় অন্যদিকে। 10 বছর আগে বাড়ি ছেড়েছিল সমীর, বলা ভালো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কলেজের পড়া শেষ করে ওর সব বন্ধুরা ততদিনে চাকরি করছে, কেউ বা ব্যবসা। একমাত্র সমীরই কিছু গুছিয়ে উঠতে পারেনি। পড়াশোনায় যে খুব খারাপ ছিল সমীর তা নয়, বরং বড় বেশি ভালো ছিল। স্কুলে কোনোদিন সেকেন্ড হয়নি, অনার্সেও ফার্স্ট ক্লাস। তবু চাকরিটা হলো না। চাকরির পরীক্ষায় বসলেই কেমন সব গুলিয়ে যেত। সেনগাজী বাজারে বাবার স্টেশনারি দোকানে বসতেও মন সায় দিত না। মুদি দোকানে যদি শেষ আশ্রয় হয়, তাহলে কেন এত পড়াশোনা, টাকা পয়সার শ্রাদ্ধ? বাবা প্রায়ই কথাগুলো বলতো। মা ধমক ধামক দিয়ে চুপ করাতো বাবাকে। ছোট বোন শ্রেয়া তখন ক্লাস 5-এ। চুপিসারে দাদার পাশে এসে দাঁড়াতো, হাত বুলিয়ে দিত মাথায়। ওইটুকু মেয়ে জীবনের মার প্যাঁচ খুব বেশি বুঝত না, শুধু বুঝত দাদার মন খারাপ। দাদার উজ্জ্বল চোখচোড়ার আকস্মিক ছন্দপতন টের পেয়ে যেত শ্রেয়া। মা যখন ওপাশের ঘরে বাবাকে সামলাচ্ছে, ও দাদাকে ঘরে এসে সান্ত্বনা দিত। দাদার মন ভালো করার জন্য অঙ্কের বই মেলে দিত সামনে, বলতো, এই দাদা, এই অঙ্কটা করে দে না, আমি পারছি না। মা আসতো গভীর রাতে, বাবা ততক্ষণে খেয়ে দিয়ে ঘুম। সমীরও শুয়ে পড়েছে। ঘুমহীন চোখ ঝড়ক্লান্ত জোনাকির মতো চেয়ে আছে সিলিংয়ের দিকে। মা বলতো, বাবার কথায় কিছু মনে করিস না, বুঝিসই তো বয়স হচ্ছে লোকটার, তোকে একটা ভালো জায়গায় না দেখা পর্যন্ত শান্তি নেই রে। সমীর কিছু বলতো না, চুপচাপ শুনে যেত। মা জিজ্ঞেস করত, হ্যাঁ রে, আবার কবে পরীক্ষা আছে? সমীর পাশ ফিরতে ফিরতে বলতো, সামনের 21 তারিখ। মা ওর চুলে বিলি কেটে দিত, বলতো, এইবার দেখিস ঠিক হয়ে যাবে। হয়নি। সেবার কেন, তারপরে আরো কতবার যে হয়নি তার কোনো হিসেব নেই। যেদিন গ্রামের একেবারে বকে যাওয়া মিঠুনও পোস্ট অফিসের একটা চাকরি বাগিয়ে নিল, ধৈর্যচ্যুতি ঘটল সমীরের বাবার। বাবার সঙ্গে চূড়ান্ত ঝগড়া হলো সমীরের। সেদিনই 7-5 না ভেবে এক বস্ত্রে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল সমীর। 2.5 ডাউন ধরে সোজা চলে এলো কলকাতা। তারপর আর বাড়ি ফেরেনি। সমীর যখন বেরিয়ে আসছিল,
মা কাঁদতে কাঁদতে সমীরের বাবার পায়ে পড়েছিল, বলেছিল, ওকে আটকাও, ও চলে যাচ্ছে, ওকে আটকাও। শ্রেয়া এসে জড়িয়ে ধরেছিল দাদার কোমর, বলেছিল, তুই গেলে আমাকে অঙ্ককে করিয়ে দেবে। এক ঝটকায় শ্রেয়াকে সরিয়ে দিয়ে বেরিয়ে এসেছিল সমীর। মা ততক্ষণে বাবার পায়ের কাছে অজ্ঞান। বাবার রাগে যন্ত্রণায় থরথর করে কাঁপছে। আর শ্রেয়া দেশকালহীন আগাছার মতো বোবা দাঁড়িয়েছিল উঠোনের পরে। দশ বছর পেরিয়ে গেছে। তারপর সমীর একবারের জন্য যোগাযোগ করেনি বাড়িতে। মাঝে মধ্যে চলতি পথে স্কুলের কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে মা আর বোনের খবর নিয়েছে কেবল। বন্ধুরা সবাই বলতো, অনেক জেদ করেছিস ভাই, ফিরে আয়, কাকু অসুস্থ, কাকিমার মাথা বিগড়েছে, শ্রেয়া একা সব দিক সামলে উঠতে পারে না। সমীর ফেরেনি। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, শ্রেয়া এখন কি করে? এই তো এইবার কলেজ শেষ হলো, সেনগাজী প্রাইমারি স্কুলে চাকরি নিয়েছে। বাড়ি ফেরার কথা এক দুবার যে সমীর ভাবেনি তা নয়, সে ভেবেছে, অনেকবার ভেবেছে, কিন্তু প্রতিবার বাবার বদরাগী মুখটা তার সমস্ত ভাবনা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এমনকি আজকেও সমীর বাড়ি ফিরতে চায়নি, সে অন্য কোথাও যেতে চেয়েছিল। কিন্তু এমন শরীর নিয়ে আর যেখানেই সে যেত তার বিপদ বাড়ত। এখন তো সে আর গ্রামের সেই নম্র ভদ্র ছেলে নয়, সে এখন মাস্তান, কলকাতার অন্ধকার গলিপথের দাপুটে হায়না, আখলাখ মিয়ার ডান হাত, সুলতান। সুলতান নামটা সে নিজেই রেখেছে। এসব জায়গায় সমীর নামটা চলে না। নামেরও যে একটা ওজন আছে এই পথে নেমেই টের পেয়েছিল। দুদিন আগেই অন্য গ্যাংয়ের একটা ছেলেকে মার্ডার করেছে সমীর। ও নিজেও বেশ চোট পেয়েছে। গতকাল রাতে পুলিশের তাড়াও খেয়েছে একটা বাংলার ঠেক থেকে বেরোনোর সময়। তাড়া খেয়ে সারা রাত বালিগঞ্জের একটা ভাঙা বাড়িতে লুকিয়েছিল। ভোর রাতে পার্ক সার্কাসে নিজের ডেরায় ফেরার সময় ছোটুর সঙ্গে দেখা হয়ে যায়। ছোটু ওদের দলের খোঁচড়। কাঁপা গলায় উত্তেজিত স্বরে ছোটু বলে, পালাও 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 সুলতান ভাই, আখলাখ চাচা ধরা পড়েছে কাল রাতে, তুমি আর কলকাতায় থেকো না, পালাও, আমি আজকেই ক্যানিং চলে যাব, মাসির বাড়ি, তুমিও পালাও পালাও পালাও। এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেছিল সমীর। সে কোথায় পালাবে? বাড়ি থেকে পালিয়েই তো সে এদের দলে মিশেছিল। এখন সে কোথায় পালাবে? অনেক ভেবেও কোনো উত্তর খুঁজে পায় না সমীর। ছোটুকে বলে, আমাকে নিয়ে চল তোর সঙ্গে। সমীরের কথা শুনে ছোটু ছিটকে যায়। না 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 না, এই কি বলছো? দুজনে একসাথে যাওয়া যাবে না, পুলিশ তোমাকে চেনে, তোমার সঙ্গে আমি থাকলে আমাকে ধরে নেবে। এই তুমি বাড়ি চলে যাও, আমিও যাচ্ছি। ছোটু আর দাঁড়ায় না, ছুটতে ছুটতে মিশে যায় স্টেশন যাত্রী মানুষের দঙ্গলে। বাড়ি শব্দটা কানে আসতেই ভাবান্তর হয় সমীরের। বাড়িতে পালিয়ে যাবে সে? মায়ের কাছে? যে মাকে ছেড়ে সে পালিয়ে এসেছিল, সেই মায়ের কাছেই আবার পালিয়ে যেতে হবে তাকে? হাসি পায় সমীরের, উন্মাদ হাসি। মাঠ পেরিয়ে মণ্ডলদের পুরনো দিঘির পাড়ে এসে দাঁড়ায় সমীর। সন্ধে উতরে গেছে। দিনের বেলায় এখান থেকে তার বাড়ির বেড়া বেশ স্পষ্ট দেখা যায়। চারপাশটা একবার ভালো করে দেখে নিল। না, কোথাও কেউ নেই। দিঘি সংলগ্ন বাগান থেকে নিরন্তর ঝিঁঝির ডাক ভেসে আসছে।
শুক্লপক্ষের গাঢ় অন্ধকার ক্রমশ নিজের মায়াজালে আঁকড়ে ধরেছে সমীরের দৃষ্টিসীমা। এক পা দু পা করে দিঘির জলে নামল সমীর। সারাদিনের উত্তাপে জলের উপরিভাগ এখনো গরম। সমীরের ক্ষতবিক্ষত শরীর শিউরে উঠল জলের স্পর্শ পেয়ে। কলকাতায় থাকলেও সে গ্রামের ছেলে। পুকুরের জল কিভাবে ঠান্ডা করতে হয় সে জানে। দুই হাত দিয়ে জলের গরম আস্তরণ সরিয়ে দিঘির গভীর থেকে শীতল জল উপরে তুলে আনল। তারপর যতটা পারা যায় নিজেকে পরিষ্কার করে নিল। চোখের পাতায়, পেটের ওপর, ডান কাঁধে যেখানে যেখানে রক্ত লেগেছিল সব ধুয়ে ফেলল। দুদিনের পুরনো রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। বহু কষ্টে ঘষে ঘষে সমস্তই তুলে বেশ কয়েকটা ডুব দিল দিঘির জলে। তারপর ওই ভিজে কাপড়েই পা চালালো বাড়ির দিকে। সবে ছাত্র পড়িয়ে বাড়ি ফিরেছে শ্রেয়া। জামা কাপড় বদলে বারান্দাতেই বসেছিল। মা ঘরে শোয়া। দাদার চলে যাওয়া, বাবার মৃত্যু আর অকাল বার্ধক্যের আক্রমণে মার শরীর পুরোপুরি ভেঙে গেছে। বছরের বেশিরভাগ দিন বিছানাতেই পড়ে থাকে। একা একা বড় অসহায় লাগে শ্রেয়ার। দিনের বেশিরভাগ সময় স্কুল আর ছাত্র পড়িয়েই কেটে যায়। রোজ তিনি বিকেল করে বাড়ি ফেরে, কিছুক্ষণ মায়ের সঙ্গে গল্প করে। মা এখনো আশা নিয়ে বসে আছে, দাদা ফিরবে, ফিরবেই। শ্রেয়াও যে আশা করে না তা নয়, কিন্তু সে এখন জীবন চিনতে শিখেছে। ক্লাস 5-এ পড়া সেই ছোট্ট খুকিটি সে আর নেই। অসতর্ক চোখে উঠোনের আশেপাশে তাকায় শ্রেয়া। অযত্নে অবহেলায় বাড়িটা কবে যেন ভূতের বাড়ি হয়ে উঠেছে। বেড়ার গাছগুলোয় স্বর্ণলতা স্তূপ জমেছে অনেক দিন। উঠোনটায়ও ঝাঁট পড়ে না তেমন। সদর দরজায় মৃদু করাঘাত শুনে দৃষ্টি সতর্ক হয়ে ওঠে শ্রেয়ার। এই ভর সন্ধ্যায় আবার কে এলো? পাশে টেবিলে রাখা টর্চ হাতে নিয়ে উঠোনে নামে শ্রেয়া। ও ভেবেছিল গ্রামের কেউ হবে, কোনো কাজে হয়তো এসেছে। ধীর পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে টর্চের সোনালি আলোয় যে মুখটা শ্রেয়া দেখল, তার চেয়ে ভূত দেখলেও ও বোধহয় কম শিউরে উঠত। ছেঁড়া ফাটা জল মাখা এই মুখটা সে শেষ দেখেছিল ক্লাস 5-এ থাকতে, 10 বছর আগে। তখন কি সুন্দর ছিল মুখটা। উপচে পড়া চুলে ঢেকে থাকত কপাল, জোড়া ভুরুর নিচে কচি লিচুর মতো টলটল করত চোখ। সেই অপূর্ব সুন্দর মুখশ্রীর আজ একই দশা। ডান চোয়ালে কাটার দাগ, ভুরুর অর্ধেকটা থ্যাঁতলানো, কালো পোড়া ঠোঁট। দাদা! অবচেতনের মতো কথাটা মুখ থেকে বেরিয়ে আসে শ্রেয়ার। সমীর দুহাত বাড়িয়ে বোনকে জড়িয়ে ধরতে গিয়েও কি যেন ভেবে থেমে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দরজার সামনে। শ্রেয়া বলল, আয় আয়, ভেতরে আয়। এ কি অবস্থা করেছিস নিজের? কোথায় ছিলি তুই? তুই সেই যে গেলি আর এলি না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল শ্রেয়া। ছোটবেলা থেকে দাদাই ছিল তার বন্ধু, কাছের মানুষ, ঈশ্বর, সবকিছু। 10 বছরের জমানো কথা ফোয়ারার মতো বেরিয়ে আসছিল ওর কণ্ঠ চিরে। শ্রেয়ার পিছু পিছু বারান্দায় উঠে এলো সমীর। শ্রেয়া তখনও বলে যাচ্ছে। আক্ষেপের পালা পেরিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে। সমীর যেন সেসব শুনেও শুনছে না। এমন সময় ঘরের ভিতর থেকে সমীরের মায়ের মন্থর স্বগতোক্তি ভেসে এলো। খোকা এলি?
সমীর একবার তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়া চোখের ইশারায় দেখিয়ে দিল কোন ঘরে মা আছে। ভিজে শরীরে সেদিকেই এগিয়ে গেল সমীর। পরদিন সকালে ঘুম ভাঙতেই শ্রেয়ার নাকে আসে গরম তেলে গোটা জিরে ফোড়ন দেওয়ার ঘ্রাণ। কে রান্না করছে? দাদা? দ্রুত পায়ে বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় শ্রেয়া। ভেতরে উঁকি মেরে সে দেখে দাদা নয়, মা রান্না করছে। চমকে উঠে শ্রেয়া জিজ্ঞেস করে, মা, তুমি বিছানা ছেড়ে রান্নাঘরে এলে কেন? মা হাসে। আজ তার মুখ কদম ফুলের মতো উজ্জ্বল। মায়ের এমন তাজা মুখ গত 10 বছরে শ্রেয়া দেখেনি। মা বলল, তোর দাদা ফিরল, কতদিন ওকে রান্না করে খাওয়াই না। এই দেখ না, সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে হাজির, পাকা রুই, জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন আর রুইয়ের পাতলা ঝোল তুই তো খুব পছন্দ করিস। এনে বলল খুকির পছন্দ মতো রান্না করো। সারা বছর তো বিছানায় পড়ে থাকো, সব কাজ আমাকেই করতে হয়, আর কাল দাদা এলো আর আজকেই রান্না করতে শুরু করে দিলে। মেয়ের খুনসুটি জড়ানো প্রচ্ছন্ন খোঁটা সযত্নে এড়িয়ে গিয়ে মুচকি হেসে মা বলল, যা যা, তুই রেডি হয়ে নে, স্কুলের দেরি হয়ে যাবে। শ্রেয়ার মনে হলো কালকেও যে বাড়িটাকে ওর প্রেতের মতো লাগছিল, আজ সেই বাড়ির আনাচে কানাচে হু হু করে যেন বসন্তের হাওয়া ঢুকছে। সেদিন স্কুল থেকে ফেরার সময় সেনগাজী থানার কনস্টেবল আব্দুলের সঙ্গে দেখা হয় শ্রেয়ার। শ্রেয়াকে দেখে আব্দুল বলল, তোমার কাছেই যাচ্ছিলাম মা, একটু থানায় এসো না, দরকার আছে। শ্রেয়া জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? আব্দুল উদাস কণ্ঠে বলল, কিছুই না, এসো। রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না। থানা থেকে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যায় শ্রেয়ার। অসম্ভব দুশ্চিন্তায় মুখ ভার হয়ে আছে তার। দাদা শেষ পর্যন্ত গুন্ডা হয়ে উঠল। একটা চাপা যন্ত্রণা শ্রেয়ার হৃদয়কে এফোঁড় ওফোঁড় করে দিচ্ছিল। মাকে সে কিভাবে বলবে এসব? নিজেকেই বা সে কেমন করে বিশ্বাস করাবে? আজ সকালেও যে দাদা হাসি মুখে বলেছে স্কুল করে তাড়াতাড়ি ফিরে আসিস, তোর সব অভিযোগ শুনব, সেই দাদা। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো মা। সদর দরজা ঠেলে উঠোনে ঢুকতেই মা ছেলের কলকল হাসির শব্দ কানে এলো শ্রেয়ার। উঠোনের কোণে বেশ কিছু মাস ধরে আগাছা জন্মেছিল, সেগুলোই পরিষ্কার করছিল দাদা। মা পাশে দাঁড়িয়ে ছাইপাশ বকতে বকতে হাসছিল। ওদের দুজনের দিকে বেশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল শ্রেয়া। মাকে এতটা জীবিত সে দীর্ঘকাল দেখেনি। শ্রেয়াকে দেখে মা বলল, এই তো এসে গেছিস, তোর দাদা আর আমি তোর বিয়ের কথা বলছিলাম। আগাছা কাটা বাদ দিয়ে সমীর হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি এসে গেছি, এবার তোর একটা বিয়ে দিতে হবে। মা বলল, জানিস তোর দাদা এবার থেকে এখানেই থাকবে। তা তুই এত দেরি করলি কেন আসতে? একটা পড়ানো ছিল মা, ফেরার পথেই তো, তাই পড়িয়েই ফিরলাম। ইচ্ছে করেই মিথ্যে কথা বলল শ্রেয়া। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে, মাকে সে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। কত যুগ পর মা হেসেছে, বিছানা ছেড়ে উঠোনে নেমেছে। কতদিন পর এই ভূতের বাড়িতে মানুষের ছোঁয়া লেগেছে। দাদা যতদিন খুশি এখানে থাকুক, সে মাকে সত্যিটা জানাবে না। জানাবে না আব্দুল চাচা তাকে থানায় নিয়ে গিয়ে কি বলেছে। পেপারে ছাপা ছবিটা অস্পষ্ট হলেও শ্রেয়ার চিনতে ভুল হয়নি। আজ সকালে তো এই মুখটা দেখেই বাড়ি থেকে বেরিয়েছে। পার্থক্য শুধু একটাই, সকালের মুখটা
জীবিত, আর পেপারের মুখটা মৃত। তৃতীয় পেজে ছাপা হয়েছে খবরটা। গতকাল রাতে পুলিশের এনকাউন্টারে মারা পড়েছে কুখ্যাত দুষ্কৃতী সুলতান। ছবিটা দেখিয়ে আব্দুল বলছিল, নাম বদলালেও ওর চেহারা কি ভুলতে পারি মা? সেই ছোটবেলা থেকে দেখছি। তোমার মায়ের শরীরের যা অবস্থা, বাড়ি গিয়ে জানাতে সাহস পেলাম না। তোমাকেই জানালাম মা। তোমার দাদা আর বেঁচে নেই। অর্ণব ওর আর 5টা বন্ধুর সঙ্গে ঘুরতেই বেরিয়েছিল। যদিও শুধুমাত্র গাড়ি করে ঘুরে বেড়ানো নয়, বেশ খানিকটা হাঁটাহাঁটিও ছিল। তখনও জানতো না ওর জন্যে কি বিপদ অপেক্ষা করে আছে। প্রথম রাতে উত্তরবঙ্গের সীমান্তে এক সুন্দর গ্রাম গোর্খে থাকার কথা। দুপুর নাগাদ সেখানে পৌঁছে গ্রামটাকেই একটু ঘুরে দেখছিল। সঙ্গে অবশ্য গাইড পেমাজি ছিলেন। বেশ শক্ত সামর্থ্য প্রৌঢ়। বয়সের ভার কিছুতেই ভদ্রলোকের শরীরে সুবিধে করে উঠতে পারেনি। শুধু চোখের নিচে অজস্র অভিজ্ঞতার রেখা দেখে বোঝা যায় অনেকগুলো শীত এ দুনিয়ায় তিনি কাটিয়েছেন। গোর্খের মধ্যে দিয়ে একখানা নদী বয়ে যায় নিজের মতো করে। বছরের এমনি সময় সেই নদী একদম শান্ত প্রকৃতির, কিন্তু বর্ষার সময় সেই নদী আবার এই সুন্দর গ্রামকে তছনছ করে দেয়। কাঠের পলকা সাঁকো থেকে সিমেন্টের ব্রিজ সবই ভাসিয়ে নিয়ে যায় অবলীলায়। সেই ভাঙনে কয়েকখানা ঘর বাড়িও যে ভাসে না এমনটা নয়। আবার নতুন উদ্যমে গ্রাম সাজায় সেখানকার লোকেরা। আবার সেতু বানানো হয় কাঠ জোগাড় করে। শহুরে মানুষ পলকা সেতু দেখলে একটু বেশি রোমাঞ্চ অনুভব করে। অর্ণব যখন রেলিংবিহীন সরু কাঠের বরফে ঢাকা ওই সেতুখানা দেখেছিল, নিজেকে সামলে উঠতে পারেনি। সেদিকেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু পেমাজি ওকে আটকালেন। উধার মত যাইয়ে। কারণ জিজ্ঞাসা করায় খুব নিস্পৃহ এবং নির্বিকার ভাবে জানিয়েছিল ও সেতু পেরোলে নাকি আর এদিকে ফেরা যায় না, এই পাহাড়েই থেকে যেতে হয়। শুনে ওদের হাসিই পেয়েছিল। এ আবার কেমন কথা, একটা সেতু পেরোলে ফেরা যাবে না? যদি বলতো পলকা ভেঙে যেতে পারে বা বিপদ ঘটতে পারে, তাও না হয় মানা যেত। তাছাড়া ও গ্রামের আরো লোকজন প্রায় সেতু পেরিয়ে যাচ্ছিল। ওকে আটকানোর মানেটা তাহলে কোথায়? পেমাজির সঙ্গে অবশ্য তর্ক করেনি অর্ণব, তবে জিনিসটা ওর মাথার মধ্যেই ঘুরছিল। সকালে অর্ণবের আগেই ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখল কোথাও সেরকমভাবে বরফ নেই, কিন্তু হিম পড়ে তুষারের মতো জমে গেছে। ঘাসে কিংবা পাথরে সবেতেই সাদা চাদরের একটা বড় আস্তরণ। এইসব দেখতে দেখতে হঠাৎই ও খেয়াল করল আবার ও এসে দাঁড়িয়েছে সেই পলকা সেতুটার সামনে। একবার পেমাজির কথাটা মাথায় এলো অর্ণবের। তারপর কেমন যেন রোগ চেপে গেল ওর। আচমকাই নিমেষের মধ্যে ও সেতুটা পেরিয়ে গেল, আবার ফিরেও এলো। কোথায়? কিছুই তো হলো না। হাসতে হাসতে অর্ণব যখন ফিরে এলো, বাকিদের সবে ঘুম ভাঙছে। গোছগাছ ছেড়ে সেদিনই ওদের রামমাম যাওয়ার কথা। বেশ অনেকটা পথ, 6 থেকে 7 ঘন্টা তো লাগবেই। সামানদিন গ্রামের ওপর দিয়ে যাবে ওরা। পথ বেশিরভাগটাই চড়াই। অবশ্য অর্ণবকে এমনিতে ভালোই হাঁটাহাঁটি করতে হয়, তাছাড়া বিড়ি সিগারেটেরও নেশা নেই। ফুসফুস একদম চাঙ্গা।
দলের থেকে বেশ আগে আগেই চলতে শুরু করলো অর্ণব। রাস্তা মোটামুটি একটাই, সমস্যা হবার কথাও নয়। কিন্তু আচমকা দেখল ওর সামনে রাস্তার বিকল্প বেড়ে যাচ্ছে এক একটা পাহাড়ি বাঁকে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করল। বাকিরা অনেকটাই তখনও পিছিয়ে পড়েছে। কতক্ষণ আর অপেক্ষা করতে হবে? কতক্ষণ আর এরকম ভাবে অপেক্ষা করা যায়? অনেক ভেবেচিন্তে একটা পথ বেছে নিল অর্ণব। বেশ খানিকটা যাওয়ার পর আবার এমন একটা বাঁক, দুখানা বিকল্প। এরকম কয়েকবার হতেই অর্ণব উপলব্ধি করল অনেকক্ষণও কারুর দেখা পায়নি এই পথে। গাছগুলো ক্রমশ চাঁদোয়ার মতো হয়ে যাচ্ছে। প্রকাশ্য দিবালোকে জন্ম নিচ্ছে অন্ধকার অলিগলি। কেমন একটা অজানা ভয় জন্ম নিল ওর মধ্যে। অর্ণব থামল না, ফের হাঁটতে শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর অবশ্য 2-3 জন লোকের দেখা পেল। বোঝা যাচ্ছে তারাও শহর থেকেই এসেছে। খানিকটা সাহস ফিরে পেল অর্ণব। লোকগুলোর সাথে কথা বলতে গিয়ে ও দেখল কেউই যেন খুব একটা স্বাভাবিক নয়। কি একটা ঝোঁকের বশে হেঁটে যাচ্ছিল প্রত্যেকে। কেউ কেউ যাচ্ছিল, কেউ বা ওই পথেই আবার ফিরে আসছিল। হঠাৎ কেমন যেন সন্দেহ ঘনিয়ে এলো অর্ণবের মনের মধ্যে। যেন প্রতিটা লোকই কাউকে না কাউকে খুঁজছে। আজ নয়, অনেক অনেক দিন ধরে খুঁজছে। প্রত্যেকে ক্লান্ত, অবসন্ন। যেন অদৃষ্ট কোনো এক মায়া ওদের সুতোয় বেঁধে খেলিয়ে যাচ্ছে পুতুলের মতো। সন্ধে নামছে পাহাড়ি পথে। চোখের দৃষ্টি লঘু হচ্ছে ক্রমশ। বিপদ টের পাচ্ছে অর্ণব। কিছুই যেন মনে পড়ছে না ওর। কোথা থেকে ও এসেছে, কোথায় যাবে, কিচ্ছু মনে পড়ছে না। হঠাৎ মনে হলো ওর ঘরদোর পরিবার সব ভেসে গেছে। কেউ নেই এই পৃথিবীতে। মরিয়া হয়ে খুঁজছে নিজের কাউকে, কিংবা কোনো চেনা মুখ। চাঁদের কৃপণ আলোয় একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল। নদীর ওপর একটা কাঠের সেতু, ওপরে সামান্য বরফের রং, তাতে আলো পড়ে চিকচিক করছে। অর্ণবের মনে হলো ওই সেতুর ওপারে পৌঁছলেই সমস্ত কিছু ফিরে পাবে সে। দৌড়তে শুরু করলো পাথুরে পথ অগ্রাহ্য করে। কিন্তু সেতুটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। দূরে, অনেক দূরে। ও যত এগিয়ে যায় অনেক দূরে সেতুটা সরে যায় অর্ণবের থেকে। আরো দূরে সরে গেল সেতুটা। কিছুতেই আর ফিরতে পারছে না। দশমীটা একটু অন্যরকমভাবে কাটাবে বলে ঠিক করল সুজন। সুজনের ছোট পিসি থাকে নিহালগঞ্জের পুরনো একটা সরকারি রেলের কোয়ার্টারে। নিহালগঞ্জ খনি এলাকা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় কয়লার খাদান, আর মাঝে মাঝে বেআইনিভাবে গজিয়ে ওঠা 2-1টা বাড়িঘর। সুজনের ছোট পিসিদের কোয়ার্টারটা গঞ্জের একদম প্রান্তে, নদীর ধারে, মেইন রাস্তার পাশে। সার বেঁধে দাঁড়িয়ে থাকা প্রায় 1 ডজন 2 কামরার ছোট ছোট সরকারি কোয়ার্টারের বেশিরভাগই ফাঁকা পড়ে থাকে আজকাল। সুজনের পিসেমশাই আগে পুজোর কদিন বউ ছেলে মেয়েকে নিয়ে দেশের বাড়ি চলে যেতেন। এখন সুজনের সেই পিস্তুত ভাই বোনেরা সব মোটা মাইনের চাকরি নিয়ে দেশের বাইরে সেটেলড। তারা কালে ভদ্রে হয়তো বিদেশ থেকে কয়েকদিনের জন্য ফেরে মা বাবার কাছে। ছোট পিসির বাতের ব্যথার জন্য পুজোর সময়টায় তাই ইদানিং ছোট পিসেমশাই একাই তার দেশের বাড়িতে নিয়ম রক্ষা করতে যান।
বছরের এই সময়টাতে কোয়ার্টারের অন্য বাসিন্দারাও কেউ কেউ আবার পাহাড় বা সমুদ্র দেখতে বেরিয়ে পড়ে। 3-4 ঘর যারা থেকে যায় তারাও সব ব্যস্ত থাকে স্টেশনের কাছে নিহালগঞ্জের একমাত্র দুর্গাপুজো নিয়ে। ফলে সুজনের পরিকল্পনা হলো এরকম একটি প্রায় জনশূন্য এলাকায় শহরের হইহল্লা থেকে বহু দূরে নির্জনে দশমীর বিষাদটুকু একটু অন্যভাবে উপভোগ করা। এর সাথে ছোট পিসির হাতের রান্না করা নানাবিধ পদ চেখে দেখাটা উপরি পাওনা হিসেবে তো রয়েছেই। ভোর থাকতে থাকতে কলকাতা থেকে তাই ট্রেনে উঠে পড়েছিল সুজন। নিহালগঞ্জে যখন সে পৌঁছল তখন ঘড়িতে প্রায় 12টা। সূর্য মাথার ওপর। আগেও বহুবার সে তার ছোট পিসির বাড়ি এসেছে, ফলে এখানকার পথঘাট সুজনের মোটামুটি চেনা। সুজন ঠিক করল রিক্সা করে মেন রাস্তা দিয়ে না গিয়ে পরিত্যক্ত খাদানগুলোর পাশের ফাঁকা মাঠ দিয়ে মিনিট 20 হাঁটা পথে শর্টকাটে ছোট পিসির কোয়ার্টারে সে পৌঁছে যাবে। সুজন ব্যাকপ্যাক থেকে একটা বিয়ারের ক্যান বার করে সেটাতে হালকা চুমুক দিতে দিতে সোজা হাঁটা শুরু করল। মাথার উপর শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, চোখের সামনে দিগন্ত বিস্তৃত এবড়ো খেবড়ো নির্জন প্রান্তর, আর মাঝে মাঝে বইতে থাকা নির্মল ঠান্ডা একটা বাতাস। আরামে সুজনের চোখ বুজে আসতে চাইছে। ঠিক এমন সময় সে শুনতে পেল পাশের পরিত্যক্ত খাদানের গর্ত থেকে নারী কণ্ঠের একটা অচেনা গুনগুন সুর। সুজন ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। শুষ্ক নির্জন প্রান্তরে যতদূর চোখ যায় কোথাও কেউ নেই। সুজনের মনে হতে লাগলো মাটির তলা থেকে আসা সেই গুনগুন শব্দটা যেন তাকে কেন্দ্র করেই তার পায়ের নিচটাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সুজনের মাথাটা হালকা ঘুরে গেল। সে স্পষ্ট দেখল কেউ একজন কালো পোড়া মাংস বের হওয়া দুটো হাত মাটির তলা থেকে বের করে ধীরে ধীরে তার পায়ের দিকে এগিয়ে আসছে। ওই অবস্থাতেই সুজন আর কিচ্ছুটি না ভেবে সামনের দিকে ছুটতে শুরু করল। কিন্তু যতই সে দৌড়োয় কিছুক্ষণ পর সুজন সেই আগের জায়গাতেই আবার ফিরে আসে। সূর্য মাথার ঠিক ওপরে থাকায় দিকগুলো সুজনের সম্পূর্ণ গুলিয়ে গেল। প্রচণ্ড হাঁপিয়ে উঠেছে সে। গুনগুন শব্দটা এবার হঠাৎ থেমে গেল। দূর থেকে একটা মোটর বাইক আসছে। বাইকটা কাছে আসতেই ক্লান্ত সুজন আরোহীর সামনে হাত পা ছড়িয়ে বসে পড়ল। অচেনা বাইক আরোহীর কাছে সুজন তার ভয় পাওয়ার কথাটা পুরোপুরি চেপে গেল। শুধু বলল গরমে তার শরীরটা হঠাৎ খারাপ লাগছে। সে কলকাতা থেকে নিহালগঞ্জে দশমী কাটাতে এসেছে। তিনি যেন তাকে নিহালগঞ্জের সরকারি কোয়ার্টারগুলো পর্যন্ত একটু পৌঁছে দেন, সেখানে তার ছোট পিসি থাকে। বাইক আরোহী লোকাল লোক। সুজনের এমন অবস্থা দেখে তার কেমন জানি একটু সন্দেহ হলো। তিনি বললেন, আপনি মশাই ভয় টয় পাননি তো? সুজন অবাক হয়ে ফিরতি প্রশ্ন করল, দিনের বেলা এমন কড়কড়ে রোদের মধ্যে ভয় পাওয়ার কোনো বিশেষ কারণ আছে কি? বাইক আরোহী একটু হেসে বলল, না, আসলে এই দিকটায় পরিত্যক্ত খাদানগুলো সব আছে কি না। আপনি তো এখানকার স্থানীয় নন, তাই খাদান ভূতের কথা হয়তো শোনেননি। খাদানের ভিতর কাজ করতে করতে
অনেক সময় অকস্মাৎ বিপদের ফলে অনেক শ্রমিকেরই বেঘোরে প্রাণ যায়। তাদের অতৃপ্ত আত্মারাই নাকি ভূত হয়ে এইসব পরিত্যক্ত খাদানের ভেতর ঘুরে ঘুরে বেড়ায়, আর দিনে বা রাতে যখনই একলা কাউকে এই পথ দিয়ে যেতে দেখে তাদেরকে খাদানের ভিতরে আসার জন্য বিভিন্নভাবে হাতছানি দিতে থাকে। যারা সেই আহ্বানকে গ্রাহ্য না করে এড়িয়ে যেতে পেরেছে, এসব কথা তাদের মুখেই শোনা। বাইকটা যখন তাকে রেলের সরকারি কোয়ার্টারগুলোর সামনে পৌঁছে দিল, তখন সুজনের ধুম জ্বর। এরপর যে কিভাবে ছোট পিসির কোয়ার্টারের সামনে এসে সে কলিং বেল টিপেছে, কি করে তার ছোট পিসি তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে, তার মাথায় পিসি সারা দুপুর জলপট্টি করেছে, সুজনের কিছুই আর মনে নেই। সন্ধ্যের দিকে যখন একটু জ্বরটা কমল, সুজন চোখ মেলে দেখল তার ঘরের উল্টো দিকের রান্নাঘরটায় ছোট পিসি কোনো একটা খাবার তৈরিতে ব্যস্ত। সুজন বিছানা থেকে উঠে সবে ছোট পিসিকে বিজয়ার প্রণামটা করতে রান্নাঘরের দিকে যাবে, ঘাড় বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। সুজন স্পষ্ট শুনল তার ছোট পিসি তার দিকে পিছন ফিরে দিনের বেলায় খাদানের ধারে শোনা সেই অচেনা সুরটা গুনগুন করছে। আবার সেই কালো পোড়া মাংস বের হওয়া দুটো হাত এবার সুজনের ছোট পিসির পিঠ ফুঁড়ে বেরিয়ে এলো। ধীরে ধীরে হাত দুটো তার দিকে এগিয়ে এসে সুজনের গলাটা চেপে ধরল। সুজন একটুখানি বাতাস তার নিজের ফুসফুসে ভরে নেওয়ার প্রাণপণ চেষ্টা করে চলেছে যখন হঠাৎ সে দেখল সেই কালো পোড়া মাংস বের হওয়া হাত দুটো আসলে তার শরীর থেকে বেরিয়ে তার ছোট পিসির মুখটা নিমকি ভাজার গরম কড়াইয়ের ভিতর ঠেসে ধরেছে। আর সেই অচেনা গুনগুন সুরটা এখন সুজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে। ছোটবেলায় প্রাসঙ্গিক থাকতে অল্প বিস্তর মিথ্যে বোধ হয় সব্বাই বলে থাকে। অবশ্য সব্বাই যদি নাও বলে থাকে তাতেও সমস্যা নেই। আমি আমার বর্দির তালিমে ভালোই মিথ্যে বলতে পারতাম, কিন্তু সমস্যা হলো অধিকাংশ মিথ্যেরই মাথা মুন্ডু খুঁজে পাওয়া যেত না। তাছাড়া শরৎ মেঘে রবীন্দ্রনাথকে দেখতে পাওয়ার মতো কাব্যিক মিথ্যেও সেসব নয়। এই যেমন ক্লাস 2 কিংবা 3-তে আমি আমার পাশে বসা মৃন্ময় মণ্ডলকে বলেছিলাম, জানিস ভাই, আমার পোষা একটা পেঁয়াজ ভূত আছে। সে সময় যথারীতি স্টোন ম্যান এবং পেঁয়াজ ভূতরা মফস্বলের বাচ্চা কাচ্চার রাতের ঘুম লোপাট করে দিচ্ছে। তাই ভেবেছিলুম এই মিথ্যেখানা বললে হয়তো একটু কলার তোলার সুযোগ পাওয়া যাবে। কিন্তু আমার তৎকালীন সরল সাদাসিধে নিরুপদ্রব মন পেঁয়াজ ভূতের কাজকর্মের এমনই ফিরিস্তি দিল, মৃন্ময় আবদারের সুরে বলল, এই আমাকেও একটা পেঁয়াজ ভূত জোগাড় করে দে। আর বলবে নাই বা কেন, আমার পেঁয়াজ ভূত কি না করে। মায়ের মেখে দেওয়া ভাত আর খেতে ইচ্ছে না করলে সেই পেঁয়াজ ভূত খেয়ে নেয়। রাতে বেগ চাপলে উঠোন পেরিয়ে কল ঘরে যেতে সেই পেঁয়াজ ভূতই সঙ্গ দেয়। আমার সঙ্গে কেউ বজ্জাতি করলে সেই পেঁয়াজ ভূত বুঝে নেয়। সর্বোপরি সে একেবারে দাদা গোছের একটা লোক। মৃন্ময় জুলজুল চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই পেঁয়াজ ভূত কি সবসময় তোর সঙ্গে থাকে? আর সবসময় সঙ্গে থাকবে কেন? তার কি কাজ নেই নাকি? যখন ডাকি তখন চলে আসে। ও আলাদিনের দৈত্যর মতো প্রদীপ প্রদীপ ঘষতে হয়? দৈত্যের মতো কিম্ভূত কি বাগান নয়,
বরং মিষ্টি, নাদুস নুদুস একটা ভূত। পেঁয়াজ খেতে খেতে একটা মন্ত্র পড়তে হয় মনে মনে, ব্যাস সে এসে হাজির। মৃন্ময় আমার মুখের কাছে নাক এনে শুঁকল। স্কুলে আসার সময় মা বেশ করে তেল, লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছিল। সেটা দিয়েই চারটি ভাত খেয়ে এসেছিলাম, তাই মুখ থেকে পেঁয়াজের গন্ধ পাওয়া আশ্চর্যের কিছু নয়। কিন্তু মৃন্ময় এতেই একেবারে তাজ্জব বনে গেল। আমার কথায় ওর যে বিন্দুমাত্র সন্দেহ ছিল, পেঁয়াজের গন্ধ পাওয়া মাত্র সেসবও গায়েব হয়ে গেল। তারপর পেঁয়াজ ভূতকে ডেকে আনার মন্ত্রখানার জন্য মৃন্ময় একেবারে নাছোড়বান্দা। দুপুরে সে বদান্যতায় ওর বাড়ি থেকে আনা চাউমিনে ভাগ বসালাম। আমার কয়েকটা বইয়ের মলাট ফাঁকা ফাঁকা দেখাচ্ছে বলে মৃন্ময়ের থেকে খান কতক স্টিকার নিলাম। শেষে ভীষণই অনুতপ্ত হয়ে কি করা উচিত বুঝতে পারলাম না। অনেকবার বললাম, দেখ এ মোটেই ছেলে খেলা নয়, বিপদ হতে পারে, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বানিয়ে বানিয়ে একটা ছড়া কাটলুম। হিং ট্রিং ছট, ছাই ছাই, পেঁয়াজ ভূত এদিকে আয়। কি জঘন্য একখানা সৃষ্টি, ভাবলে আজ নিজের মনে মনে হাসি। কিন্তু মৃন্ময় ব্যাপারটা খেয়ে গেল, আর তাতেই একটা বড় ধরনের গোলমাল হলো। আরে হ্যাঁ হ্যাঁ, সে কথা বলবো বলেই তো এতখানি গৌরচন্দ্রিমা। যাকে ভেবেছিলাম পরদিন এসে মৃন্ময় আমায় হেব্বি গালমন্দ করবে, কিন্তু অবাক ব্যাপার, স্কুলে গিয়ে দেখি ও আমার প্রতি প্রসন্ন। জড়িয়ে ধরে বলল, ভাই আলাদাই একটা উপকার করেছিস ভাই, থ্যাংক ইউ। এবার আমার কৌতূহল বাড়ল। জিজ্ঞেস করলাম, এই পেঁয়াজ ভূত দেখেছিলি? মৃন্ময় ঠোঁটে চওড়া নিখাদ হাসি এঁকে বলল, দেখেছি মানে একদিনে অনেকবারই দেখেছি। আমি ক্যাবলার মতো ওর দিকে তাকিয়ে থাকলাম। মৃন্ময় ওর নির্ভেজাল বিশ্বাসে বলল, পেঁয়াজ ভূত এসেছিল, এক থালা ভাত দুজনে ভাগাভাগি করে খেয়েছে। বিকেলে ক্রিকেট খেলতে গিয়ে পেঁয়াজ ভূতের বদান্যতায় ব্যাটের নাগালে এসেছে প্রতিটা বল, নিশ্চিত ক্যাচ বাউন্ডারি টপকেছে। আবার ফিল্ডিং এর সময়ও যথেষ্ট কেরামতি দেখাবার সুযোগ পেয়েছে। আমি ভাবলাম ঘুরিয়ে আমাকেও মিথ্যে কথা বলছে মৃন্ময়, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম দাঁড়ালো না। দিনকে দিন মৃন্ময় কেমন যেন উন্মাদ হয়ে উঠল। 4-5টা সিঁড়ি থেকে আচমকা লাফ দিত, দেওয়ালে দুমদাম ঘুষি মারত, বুক চিতিয়ে বাকি ছেলেদের ঘুষি খেত, আর মুখে একটা চওড়া হাসি রেখে বলতো, হ্যাঁ আমার ব্যথা লাগে না। আমাকে আড়ালে ডেকে বলতো, সবই পেঁয়াজ ভূতের খেল। অবস্থা আরো বেগতিক হয়ে উঠল ক্রমশ। শেষকালে আমারও মনে হলো মৃন্ময়কে সত্যিই ভূতে পেয়েছে। শুনেছিলাম কোনো এক ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে সেই ভূত নামানো হয়েছিল। তারপর দীর্ঘদিন মৃন্ময়ের সাথে বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি। কখনো সখনো দেখা সাক্ষাৎ হলেও আড্ডা মারার সুযোগ ঘটেনি। আপাতত মৃন্ময় ভ্যান চালায়, গোলা থেকে বালি, সিমেন্ট, পাথর পৌঁছে দেয় লোকের বাড়ি। আমাদের বাড়িতে কাজ হচ্ছিল বলে সিমেন্ট লাগত, গোলায় বলে এসেছিলাম। দেখি মৃন্ময় এসেছে ভ্যান চালিয়ে, তো হঠাৎ কি মনে হলো ওকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই তোর পেঁয়াজ ভূত এখনো ডাকলে আসে? আমার দিকে তাকিয়ে হাসল মৃন্ময়, আসে তো ভাই, রোজ বেরোবার আগে পান্তা ভাত খাই, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, তারপর তোর ওই মন্ত্রটা ওড়ে নি। সারাদিন এত খাটাখাটনি যায়, তবুও ক্লান্তি আসে না ভাই। সে তো ওই পেঁয়াজ ভূতের জন্যই। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। প্রখর রৌদ্রে ঘেমে নিয়ে যাওয়া ফুটি ফাটা গেঞ্জির মৃন্ময়ের দিকে। মৃন্ময় আমার বন্ধু, আমার মিথ্যেকে নির্বিবাদে বিশ্বাস করে নেওয়া বন্ধু।
আর একটা সিগারেট ধরালেন কালীপদ দাদু। বললেন, ঠিক ভূত নয়, একবার এক অদ্ভুত হোটেলে আমি উঠেছিলাম। সেই বাড়ি প্রথম ভয় পেয়েছিলাম স্থবির হয়ে যাওয়ার ভয়। আমি জিজ্ঞাসা করলাম, স্থবির হয়ে যাওয়ার ভয় মানে? দাদু বললেন, একবার শীতের ছুটিতে ঘাটশিলা গিয়েছিলাম। ঘুরতে গেলে আমি আগে থেকে হোটেল বুক করি না, গিয়ে খুঁজে নিই আর কি। ঘাটশিলায় নেমে ঘন্টাখানেক এদিক ওদিক খুঁজে সুবর্ণরেখার ঠিক পাশে একটা হোটেল পেয়ে গেলাম। ছিমছাম দোতলা হোটেল। দূর থেকে দেখে মনে হচ্ছিল সুবর্ণরেখার ক্যানভাসে ওই হোটেলটা ছবির মতো দাঁড়িয়ে আছে। আশেপাশে জনমানুষের কোনো চিহ্ন নাই। পাখির ডাকও যেন আবছা হয়ে এসেছে হোটেলের আশেপাশে। রিসেপশনের ওই মাঝবয়সী ছোকরা আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এলো। আমাকে জিজ্ঞাসা করলো, রুম চাই তো স্যার? আমি বললাম, হ্যাঁ, সিঙ্গেল বেড, আর রিভার ফেসিং হলে খুব ভালো হয়। ছেলেটা বলল, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আসুন না, আসুন, আমার সঙ্গে চলুন। ছেলেটার পিছু পিছু দোতলায় উঠলাম। এতক্ষণে হোটেলটাকে বড্ড নিস্তব্ধ লাগছিল। ভাবছিলাম আমি বোধহয় একমাত্র অতিথি। তবে দোতলায় উঠতেই সেই ভুলটা ভাঙল। সিঁড়ি কোঠার পাশের ঘরটা থেকেই হঠাৎ একজোড়া কণ্ঠের উচ্ছল হাসির শব্দ কানে এলো, বুঝলি? খোলা দরজার সামনে ওখান দিয়ে যেতে যেতেই আর চোখে দেখলাম স্বামী আর স্ত্রী। সম্ভবত বিয়ের পরে প্রথম ঘুরতে এসেছে। পরের ঘরটা থেকে ভেসে এলো একটা বাচ্চার কান্না। তারপরের ঘরটা থেকে একটা বুড়োর খুব খুব কাশির শব্দ ভেসে এলো। তবে কি রুমটা কিন্তু পছন্দ হলো আমার। খাটের পাশের জানলা খুললেই সুবর্ণরেখার পাথর ঘেরা জল। জিনিসপত্র রেখেই আমি ঘুরতে বেরিয়ে পড়লাম। হোটেলের দিকটায় কোনো তেমন জনমানুষের আবাস নেই। প্রায় আধ কিলোমিটার পিছনে একটা আদিবাসী গ্রাম, ওটাই কিন্তু ওইখানের শেষ বসতি। ঘুরতে বেরিয়ে টের পেলাম যত দূরে যাচ্ছি তত হোটেলটার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছিল কি যেন এক মায়া ঘিরে আছে হোটেলের চারপাশে। অন্য কোনো দৃশ্যই আমাকে কিন্তু টানছিল না। জানিস, বারবার মনটা চলে যাচ্ছিল হোটেলের দিকে। দুপুর গড়িয়ে ফিরলাম হোটেলে। আসার পথে হোটেলটাকে দেখে আবার কোনো ছবির কথাই যেন মনে আসছিল আমার। নিশ্চল দাঁড়িয়ে আছে প্রকৃতির সমস্ত স্বাভাবিক নিয়মকে উপেক্ষা করে। হোটেলের আশেপাশের গাছগুলো কেমন যেন থমকে আছে, বুঝলি? হাওয়ার দুলুনিতেও পাতাগুলো কিন্তু একদম স্থির। সেদিন সারা বিকেল ঘুমালাম। ভেবেছিলাম বিকেল পড়লে চিত্রকূট পাহাড় আর রঙ্কিনী দেবীর মন্দিরটা একটু দেখতে যাব, কিন্তু ঘুম থেকে উঠে সেটাও আর ইচ্ছে করলো না। কিসের একটা আলস্য ভর করেছিল আমাকে ওই দিন। পরদিন সকালে সেই আলস্য আরো বেশি করে চেপে ধরল। হোটেলের বাইরে কিছুতেই বেরোতে ইচ্ছে করছে না। সারাদিন হোটেল আর হোটেলের পাশের ওই সুবর্ণরেখার ঘাটে বসে বসেই সময়টা কাটিয়ে দিলাম। নিজেও বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে। কি এক অদৃশ্য মায়ায় হোটেলটা আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে ধরছে আমাকে।
পরদিন সকালে একটা খটকা উঁকি দিল আমার মনে। হোটেলের সবগুলো ঘরের পাশ দিয়ে যখন যাই তখন তো বেশ মানুষের আওয়াজ টাওয়াজ পাই, কিন্তু বাইরে তো ওদের কাউকে দেখি না। আরো একটা জিনিস আমি আবিষ্কার করলাম। সেদিন রাতে ওই যখন ঘরে ফিরবো, আমি যখন যে রুমের পাশে যাচ্ছি কেবল সেই রুম থেকেই আওয়াজ ভেসে আসছে। যেন আমি কাছে যেতেই চঞ্চল হয়ে উঠছে রুমের ভিতরে থাকা মানুষগুলো। অন্য সময় কিন্তু তারা একদম মরার মতো নিস্তব্ধ। অস্বীকার করব না, বুঝলি, জীবনে প্রথমবার গায়ে কাঁটা দিল আমার। সেদিন মাঝরাতে ঘরে দেশলাই না থাকায় ওই রিসেপশনে যাচ্ছিলাম। সিঁড়ির পাশের ঘরটার দরজা আজকেও খোলা। দরজার সামনে দিয়ে যাবার সময় সহজাত স্বভাবে চোখ পড়ল ভিতরে। দেখলাম স্বামী স্ত্রী দুজনেই পাথরের মতো নির্বাক তাকিয়ে আছে দুজনের দিকে। চমকে উঠলাম আমি, আর প্রায় সঙ্গে সঙ্গে হেসে উঠল ওরা দুজন। পুতুলের স্প্রিং ঘুরিয়ে ছেড়ে দিলে যেমন আচমকা কথা বলে ওঠে, অনেকটা সেই রকম। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল আমার। দ্রুত পায়ে নিচে এসে দেখি রিসেপশনের ছেলেটাও সিমেন্টের মূর্তির মতো বসে আছে চেয়ারে। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই গভীর ঘুম থেকে জেগে উঠল যেন। আর যান্ত্রিক হাসি হেসে বলল, কি চাই স্যার? বলি কি চাই? কাঁপা গলায় আমি বললাম, দেশলাই। ছেলেটা আমাকে দাঁড়াতে বলে পাশের একটা ঘরে ঢুকে গেল। ততক্ষণে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। ক্রমশ সবকিছু পরিষ্কার হয়ে আসছে। তবু একবার নিশ্চিত হওয়ার জন্য দ্রুত পায়ে দোতলায় উঠে গেলাম। সরাসরি ঢুকে গেলাম ওই স্বামী স্ত্রীর রুমে। আমায় ঢুকতে দেখেও ওদের কথা কিন্তু থামল না। নিজেদের মধ্যে নিজেদের মতো করে কথা বলে গেল। আমি তো গিয়ে সজোরে ঠেলা মারলাম ছেলেটাকে। আমার হাত ছেলেটার গায়ে ধাক্কা লেগে ছিটকে গেল, কিন্তু ছেলেটা এক চুলো নড়ল না। ছেলেটা যেন রক্ত মাংস দিয়ে নয়, বরং শক্ত পাথর দিয়ে তৈরি হওয়া কোনো মানুষ। ইতিমধ্যে কখন যেন রিসেপশনের ছেলেটা এসে দাঁড়িয়েছে দরজায়। কাটা কাটা শব্দে আমাকে বলল, স্যার, এই যে দেশলাই। পিছনে ঘুরে দেখি শুধু ছেলেটা না, ছেলেটার পিছনে ক্রমশ ভিড় বাড়ছে। এই হোটেলের সব বোর্ডার এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। সবার দৃষ্টি তখন আমার দিকে, বুঝলি, যদিও সে দৃষ্টিতে জীবনের সিকিভাগও বেঁচে নেই। ছিটকে বেরিয়ে এলাম আমি ঘর থেকে। দরজার আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদের ঠেলা মেরে সরিয়ে নিচে নামলাম। হোটেল থেকে বেরিয়ে প্রাণপণে দৌড় মারলাম ওই আদিবাসী গ্রামটার দিকে। কিছু দূর দৌড়ে পিছনে তাকিয়ে দেখি হোটেলটার সমস্ত বোর্ডার যেন আমার পিছনে দৌড়চ্ছে। কুয়াশাহীন চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম লালসায় চকচক করছে ওদের চোখ। ওরা আমাকে ধরে নিয়ে যেতে চায় ওই হোটেলে। যারা ওই হোটেলে একবার যায় আর বেরিয়ে আসতে পারে না। ধীরে ধীরে বাইরের জগৎ ভুলে যায় তারা। গত দুদিনে আমারও ওদের মতোই অবস্থাই হয়েছিল।
কতক্ষণ দৌড়েছিলাম আমি ঠিক জানি না। ভরা শীতের রাতেও ঘেমে নিয়ে গ্রামের রাস্তায় পৌঁছালাম আমি। সজোরে আছড়ে পড়লাম একটা বাড়ির দরজায়। আর সে রাতের কোনো কিছু বিশেষ মনে নেই, বুঝলি। বিপ বিপ করে মেশিনের শব্দটাই ওর প্রথম কানে এলো। তারপরও বুঝতে পারল সারা শরীর জুড়ে এক ভীষণ যন্ত্রণা। বিছানায় ও কুঁকড়ে উঠল, আর তারপরেই চোখ মেলে তাকালো। প্রথমে আশেপাশে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু খানিক পরেই চোখের সামনে সমস্তটা স্পষ্ট হলো। হাসপাতালের বিছানায় শুয়ে আছে ও। বিপ বিপ শব্দটা ওর শরীরের সঙ্গে তার দিয়ে লাগানো একটা মেশিনের। ওর নাকে এলো অ্যান্টিসেপটিক আর ওষুধ মিশিয়ে একটা কড়া গন্ধ। ও উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। মাথাটা ভারী হয়ে আছে, যেন কেউ আস্ত একটা ইঁট পুড়ে দিয়েছে মাথায়। ও ভাবার চেষ্টা করল, এই হাসপাতালে ও কি করছে? ওর বিছানার পাশের চেয়ারে একজন মহিলা বসে আছেন। তিনি বোধহয় একটু ঝিমিয়ে পড়েছিলেন। ওর নড়াচড়া বুঝতে পেরে তিনি ধরফড় করে উঠে বসলেন। তারপর ওর দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, এ কি, তুমি উঠেছ? ভগবানের অশেষ দয়া। বলেই তিনি একটা বোতাম টিপলেন নার্সকে ডাকতে। ও এবার কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু গলায় জ্বালা করছে। ওর গলা দিয়ে একটা ক্ষীণ আওয়াজ বেরোলো, কিন্তু কোনো শব্দ নয়। এবার ভদ্রমহিলা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় 2 সপ্তাহ কোমায় ছিলে, একেবারে জমে মানুষে টানাটানি। তুমি যে বেঁচে ফিরে এসেছো তা বিশ্বাসই হচ্ছে না। ও নিজের মনের মধ্যে উত্তর হাতড়ানোর চেষ্টা করছিল, কিন্তু না কোনো স্মৃতি, না কোনো অনুভূতি, কিছুই ওর মধ্যে কাজ করছে না। অদ্ভুত এক শূন্যতা শুধু। অনেক কষ্টে ও গলা দিয়ে শব্দ বের করে, আমার তো কিছুই মনে পড়ছে না। ডাক্তার বলেছে ধীরে ধীরে সব মনে পড়বে। আমি তোমার স্ত্রী, আমার নাম ললিতা, আর তোমার নাম অরুণাভ দত্ত। নিজের মনেই নামটা কয়েকবার বিড়বিড় করে ও। সবকিছুই কেমন অচেনা লাগছে ওর চারপাশে। এর মধ্যেই নার্স এসে ওকে দেখে গেছে। ডাক্তারও এসেছে কয়েকবার। ও নাকি সুস্থ হওয়ার পথেই এগোচ্ছে, কিন্তু মেমরি ফিরে আসতে সময় লাগবে। তিনি ললিতাকে জানিয়ে দিয়েছেন আরও কয়েকদিন অরুণাভকে হাসপাতালে রেখে দেওয়া হবে। তারপর ওর থেরাপির প্রয়োজন, তবেই স্মৃতি ফিরে আসতে পারে। সেদিন বিকেলে ও যখন বিছানায় শুয়ে আছে আর ললিতা ওর পাশেই বসে নানা রকম গল্প শোনাচ্ছে, তখন দরজা ঠেলে একটা বছর 10-এর ছেলে ঢুকল। সে ঢুকেই বাবা বলে এগিয়ে এলো ওর দিকে। ললিতার সস্নেহে তাকে কোলে বসিয়ে বললেন, এই যে তোমার ছেলে, ওর নাম অভিরূপ। এবার কিছু মনে পড়ছে? কিছু? ও অল্প হেসে হাত বাড়িয়ে ছেলের গালে আদর করে দিল, কিন্তু কোনো মতেই ও কাউকে চিনতে পারল না। ললিতা একের পর এক ওদের বিয়ের গল্প, ঘুরতে যাওয়ার গল্প করে চলেছে, কিন্তু সেসব শোনার পরেও কিছুই মাথায় আসছে না ওর। ওর মনে হচ্ছে কি যেন একটা গন্ডগোল হচ্ছে।
এভাবেই কয়েকদিন কেটে গেল হাসপাতালে। এখনো একটু আধটু হাঁটতে পারছে। একদিন বাথরুমের আয়নায় নিজেকে খুব ভালোভাবে দেখেছে ও। আয়নাতেও যেন নিজেকে চিনতে পারেনি। সেদিনই খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে একটা খবর দেখে চমকে উঠল। মিসিং পার্সন সেকশনে খবরটা বেরিয়েছে। জয়ন্ত সরকার নামে একটা লোক মিসিং। তার শারীরিক বর্ণনা দেওয়া আছে, আর লেখা আছে শেষ দেখা গেছিল বেহালার কাছে। বেহালা নামটা পড়ে একটা শিহরণ খেলে গেল ওর শরীরে। এই নামটা এত চেনা লাগছে কেন? আর ছবির লোকটার সাথেও ওর যেন ভীষণ মিল। যদিও খুবই খারাপ কোয়ালিটির ছবি, কিন্তু মনের মধ্যে একটা খটকা লাগছে অরুণাভর। একটু পরে ললিতা আসতেই ও কাগজটা দেখিয়ে ওর নিজের মনে হওয়া খুলে বলল ললিতাকে। সব শুনে ললিতার মুখে কালো ছায়া নেমে এলো। ললিতা বলল, এইসব তোমার কল্পনা। এখান থেকে ছুটি হলেই তোমায় ভালো থেরাপিস্টের কাছে নিয়ে যাব। আমায় চিনতে না পারো, নিজের ছেলেকে ভুলে গেলে চলবে না। না না না, একদম না। বলতে বলতেই কেঁদে ফেলল ললিতা। ওর সেই কান্না ভেজা চোখ মুখ দেখে অরুণাভর মনে হলো ও নিজেই হয়তো ভুল করছে। সত্যিই তো, ওর বউ না হলে কে ওকে এত যত্ন করবে? অরুণাভ যখন নিজের ব্যাপারে ভাবতে চেষ্টা করে, ছোটবেলার স্কুলের একটা আবছা স্মৃতি মনে আসে শুধু। কিন্তু সকলের মুখই সেখানে ঝাপসা। ও কি কাজ করত সেসব কিছুই মনে পড়ে না। এই কদিনে ওর অন্য বিষয়ে অনেক কিছুই মনে পড়েছে। পড়াশোনার স্মৃতি সবই ফিরে এসেছে। পড়াশোনা শুরু করেছে। কাগজ পড়ে পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সেসবও মনে পড়েছে ওর। কিন্তু ওর নিজের কথা ওর কিছুই মনে পড়ে না। মনে পড়ে না, অথবা কেউ জোর করে মনে পড়তে দেয় না। ওর মনের মধ্যে যেন কারোর অদৃশ্য উপস্থিতি আছে। সে ঠিক করে দিচ্ছে ও কি ভাববে আর কি ভাববে না। ও বুঝতে পারছে ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার দিন এগিয়ে আসছে। বাড়ি যাওয়ার আগের দিনও ললিতাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমার সমস্ত আইডেন্টিটি কার্ড কি তোমার কাছে? ললিতা চমকে উঠে উত্তর দিল, হ্যাঁ, আমি সব গুছিয়ে রেখেছি। কেন? একবার দেখাবে? ললিতা তাড়াতাড়ি বলল, ওসব নিয়ে ভাবতে হবে না, ও আমি ঠিক করে গুছিয়ে রেখেছি। কাল বাড়ি গিয়ে দেখাবো। ওর এবার বুক ঠিপ ঠিপ করছে। ও অরুণাভ না জয়ন্ত? কে ও? ও যদি অরুণাভ না হয়, তাহলে এই মহিলা আর ওই বাচ্চা ছেলেটা কি চায় ওর থেকে? ওর কি অনেক টাকা আছে? আর নিজের পরিবারের লোকই বা কোথায়? এমন সময় ডাক্তার ঢুকে ওর হাতে একটা ইঞ্জেকশন দিল। তারপর আর বেশিক্ষণ ও এসব কথা ভাবতে পারল না। ঢলে পড়ল ঘুমের কোলে। সেদিন রাতে আচমকাই ওর ঘুম ভেঙে গেল। ও বিছানায় উঠে বসে বুঝতে পারল ওর শরীরে আর কোনো ব্যথা নেই। ওর পাশে রাখা মেশিনটায় একটানা বিপ শব্দটা হয়েই চলেছে। সেদিকে তাকিয়েও দেখতে পেল ওর হৃদস্পন্দন মাপছিল যে লাইনটা, সেটা একেবারে সোজা হয়ে গেছে। মানে ওর হার্ট আর চলছে না। তবে ও বেঁচে আছে কি করে? ও
ও মুখ ঘুরিয়ে দেখতে পেল সেখানে ললিতা, ওর ছেলে অভিরূপ, ডাক্তার আর নার্স দাঁড়িয়ে আছে। তাদের পরনে বিচিত্র পোশাক, গায়ে লাল কালো আলখাল্লার মতো জামা, কপালে লাল তিলক, সামনে জ্বলছে আগুন। সেই আগুনে ওই চারজনের চোখ জল জল করছে। ও চেঁচিয়ে উঠে বলল, এই এই তোমরা কারা? তোমরা কারা? আমি কে? আমি কে? কোথায় আমি? অভিরূপ চেঁচিয়ে বলল, বাবা তুমি আর আমাদের ছেড়ে যাবে না, বাবা তুমি ফিরে এসো। অরুণাভ বুঝতে পারল না কি হচ্ছে। ও অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। এমন সময় সেই ডাক্তারবাবু গম্ভীর কণ্ঠে বললেন, জয়ন্ত, তুমি এর শরীর ছেড়ে চলে যাও। এর শরীরে এখন অরুণাভ আসবে, তুমি এর শরীর ছেড়ে যাও। ও তাহলে সত্যিই জয়ন্ত, অরুণাভ নয়। ও চেঁচিয়ে বলল, এই এই কোথাও যাব না, আমি কোথাও যাব না। এই আগে 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 বলো আমি কে? আমি কে? আমি এখানে কিভাবে এলাম? ডাক্তারবাবু বলল, আমি বলছি তোমায়, ললিতার স্বামী অরুণাভ মারা গেছে 6 মাস আগে। আর আমি ডাক্তার নই, এটা হাসপাতালও নয়। আমি একজন সাধক। আমি এমন বিদ্যা জানি যাতে অরুণাভ আবার ফিরে আসতে পারে, কিন্তু তার শরীর তো নষ্ট হয়ে গেছে। আমি যোগ বলে জানতে পারি তোমার শরীর হচ্ছে তার ফিরে আসার জন্য সবচেয়ে উপযুক্ত। তাই আমি তোমায় এখানে নিয়ে আসি। তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তুমি কোমাতেও ছিলে না। তোমার ভিতর থেকে আমি একটু একটু করে জয়ন্তকে বের করে নিচ্ছিলাম। আজ জয়ন্তর শেষ দিন। আজ তুমি অরুণাভকে জায়গা দেবে। এমন সময় ওর কানে এলো অভিরূপের কাতর আরতি, বাবা, বাবা তুমি ফিরে এসো বাবা। জয়ন্ত ভীষণ চেষ্টা করছিল জ্ঞান না হারানোর, কিন্তু পারল না। একটা একটা করে সমস্ত ইন্দ্রিয়র ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। কালীপদ দাদু উঠতে যাচ্ছিলেন। আমরাই সবাই না না করে থামালাম। অমিত বলল, আর একটা গল্প দাদু, এটাই আজকের লাস্ট। দাদু হেসে বললেন, একদিনে সব গল্প বলে দিলে আমার তো দর কমে যাবে রে। অমিত বলল, ওইসব বললে হবে না, আপনার স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি দাদু। আচ্ছা, আপনি কলকাতায় কোনোদিন ভূত দেখেছেন? আবার বসে পড়লেন দাদু। একটু ভেবে বললেন, একবার দেখেছিলাম একটা সেলুনে। আমি বললাম, ভূত নাপিত চুল কেটেছিল নাকি তোমার? দাদু ঘাড় নাড়লেন। না না, সেরকম হলে তো ওই সেলুনেই আমি যেতাম চুল কাটাতে। ভূতের তো আর পয়সার দরকার নেই, ফ্রিতে কাটিয়ে আসতাম। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে? অশ্রুতের থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে দাদু বলা শুরু করলেন, আমার পিএইচডির ইন্টারভিউর আগের রাতে এক বন্ধুর মেস থেকে ফিরছিলাম। সকালে উঠে অনেক কাজ, শেভিং করতে হবে কিনা, ভালো করে চান করতে হবে, জামা ইস্ত্রি করতে হবে, এই সব ভাবতে ভাবতেই হাঁটছিলাম। তখন তো আর অত ক্যাব ছিল না, নর্মাল ট্যাক্সিও লাগবে না, কারণ সেটাও নাগালের বাইরে। রাত বিরেতে এদিক ওদিক গেলে ওই হেঁটেই ফিরতাম। মেইন রাস্তা ছেড়ে বিজয়গড়ের ওই বাদল মিষ্টান্ন ভাণ্ডার থেকে ডান দিকের একটা গলিপথ ধরলাম। সুলেখা
ওই সুলেখায় আসার ওটাই ছিল শর্টকাট। একটা ভালো সিগারেট জ্বালিয়ে নিজের মনে গুনগুন করতে করতে হাঁটছি। হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ল। একটা সেলুনের ভিতরে আলো জ্বলছে। রাত তখন কত, প্রায় 1:30 হবে। এত রাতেও সেলুনটা তখনও খোলা। সকালের কাজের বোঝা কমানোর জন্য 7-5 না ভেবে ঢুকেই পড়লাম সেলুনের ভিতরে। ঢুকে দেখি নাপিত ভদ্রলোক অলস দেহে চেয়ারে বসে পেপার পড়ছে। আমার দিকে না তাকিয়ে বলল, কি করতে হবে সেটা বলে রেখে যান না, করে রাখবো আমি। আপনি ঘন্টাখানেক পর আসবেন, জান তো। আমি চমকে বললাম, রেখে যাব মানে? শেভ করতে এসেছি তো। আমার কণ্ঠ শুনে নাপিত যেন চমকে উঠল। পেপার সরিয়ে তাকালো আমার দিকে, আপাদমস্তক দেখে নিয়ে বলল, ও আপনি? তা সেলুন তো এখন বন্ধ। আমি মরিয়া হয়ে বললাম, প্লিজ দাদা, প্লিজ, কাল সকালে একটা ইন্টারভিউ, সময় পাবো না। আর শুধু শেভই তো করবো, বেশিক্ষণ সময় লাগবে না, একটু দেখুন না। নাপিত কি জানি একটু ভাবল, তারপর আর মোড়া ভেঙে বলল, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন, ওই চেয়ারে বসুন। আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম, বুঝলি। নাপিত আমার মুখ ধুইয়ে শেভিং ক্রিম মাখানো শুরু করলো। আর ঠিক তখনই প্রায় ঝড়ের বেগে একটা লোক এসে ঢুকলো সেলুনে। আমার সামনে রাখা বিশাল আয়নায় দেখলাম লোকটা সারা মুখে দাড়ির জঙ্গল, চোখ, নাকের ফুটো আর ঠোঁটটা বাদে সব জায়গায় দাড়ি। লোকটা বলল, বাবা হরেন, দাড়িটা একটু কামিয়ে দিস, পুরো ক্লিন শেভ করবি, কেমন? এত দূর বলে লোকটার নজর পড়ল আমার দিকে, আর সঙ্গে সঙ্গে যেন সে ভূত দেখার মতো শিউরে উঠল। তারপর কোনো কথা না বলে যেমন ঝড়ের বেগে এসেছিল, ঠিক সেরকমই ঝড়ের বেগেই আবার চলে গেল। আমি তো তখন নাপিতকে জিজ্ঞাসা করলাম, লোকটা কে? অমন দাড়ি তো বাপের জন্মে দেখিনি গো। হরেন নাপিত ভাবলেশীন কণ্ঠে বলল, কাস্টমার। 5 মিনিট পর আরো একজন এলো। অবশ্য যে এলো তাকে একজন বলবো কিনা ঠিক জানি না। নেহাত আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা ততদিনে হয়ে গেছে, নয়তো সেই রাতে আমি হার্ট ফেলই করতাম। দরজায় দুটো মৃদু টোকা পড়তে দেয়াল আয়নার দিকে তাকালাম। আয়নার ভিতরে দেখলাম সেলুনের দরজার পাশে একটা মুন্ডহীন শরীর দাঁড়িয়ে আছে। অমন অপার্থিব দৃশ্য দেখে টাল খেয়ে চেয়ার থেকে পড়ে যেতে যেতে বহু কষ্টে সামলে নিলাম নিজেকে। হরেনও এতক্ষণ আয়নার দিকে তাকিয়েছিল। আমার কাঁধে একটা চাপ দিয়ে নির্বিকার কণ্ঠে বলল, একটু বসুন। হ্যাঁ। তারপর পিছন ফিরে ওই স্কন্ধকাটাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও বিসাদা, দিচ্ছি দিচ্ছি। এমন সময় আমার ঠিক পাশের ডেস্কের একটা ড্রয়ারের ভিতর থেকে আওয়াজ এলো, ওরে হরেন, একটু তাড়াতাড়ি কর বাবা, বড্ড খিদে পেয়েছে তো। হরেন নাপিত ওই ড্রয়ারটা খুলে একটা মাথা বের করে আনলো। স্রেফ একটা মাথা, দাড়ি গোঁফ কামানো, চুলটা কেটে পরিপাটি করে আঁচড়ানো।
দেহটাকে দেখে মাথাটার সে যে কি বিভৎস উৎসাহ, সে কি বলি। আয় 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 এই বলে চোখের ইশারায় ডাকলো দেহটাকে। শরীরটাও অসংকোচে এগিয়ে এলো। হরের নাপিত মাথাটা লাগিয়ে দিল ওই কাটা গলার উপরে। তারপর বলল, দেখে নাও তো বিশেদা, সব ঠিক আছে কিনা। বিশেদা? হ্যাঁ, এই নামেই বলছি। বিশেদা আয়নার দিকে তাকিয়ে হেসে বলল, একদম। তোর কাজ কখনো কি ভুল হতে পারে? আচ্ছা, এলাম রে। দরজা থেকে বেরোতে গিয়ে একটু থমকে আমার দিকে একবার ফিরে তাকালো বিশেদা। মুচকি হেসে বলল, কিছু মনে করো না ইয়াং ম্যান। খিদে পেয়েছিল কিনা? মাথার ধর জোড়া না লাগলে খেতে পারবো না তো, তাই এখন এলাম। তবে তোমাকে ভয় দেখানোর কোনো ইচ্ছে আমার ছিল না। ভেরি সরি। গুড নাইট। চলি কেমন?